কমপ্লেক্স করবো না, আমি খুব মানে সহজভাবে তোমাদেরকে পড়াই দিয়ে দিব। আচ্ছা, রেচন প্রক্রিয়া পড়ার আগে আমাদের কি রেচন বলতে আসলে কি বোঝায় এটা জানা উচিত কিনা? এটা তো আমাদের নৈতিক দায়িত্ব নাকি? রেচন, আচ্ছা তোমরা কি জানো রেচন পদার্থ কি? জি স্যার বলো তো। ভেরি গুড। নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ। এক দুটা এক্সাম্পল দাও তো। ক্রিয়েটিনিন, ভেরি গুড। হ্যাঁ, এটা হচ্ছিল তোমার নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থকে আমরা নরমালি রেচন পদার্থ বলি। আচ্ছা আমাকে বলো, বর্জ্য পদার্থ আর রেচন পদার্থ কি সেম কথা? না, বর্জ্য পদার্থ বললে রেচন পদার্থ আছে, পাশাপাশি আরো অনেক কিছু অ্যাড হবে, যেমন ধরো ঘাম, বুঝছো? তো আমরা যদি বর্জ্য পদার্থ বলি তাহলে তোমার হচ্ছে মানে বৃহৎ পরিসরে বোঝাবো, ইউরিক অ্যাসিড আর হচ্ছে ক্রিয়েটিনিন। তো আমরা তোমার এতটুকু হচ্ছে হলো রেচন পদার্থ আছে। এখন এই রেচন পদার্থ যেই তন্ত্রের মাধ্যমে নিষ্কাশিত হয়, তোমরা কি জানো তন্ত্র মানে কি? বলতো, কয়েকটা কোষ মিলে কি গঠন করে? টিস্যু বা কলা। পরে কয়েকটা টিস্যু বা কলা একত্রিত হয়ে কি গঠন করে? অঙ্গ। আর কয়েকটা অঙ্গ মিলে কি গঠন করে? তন্ত্র। ওকে, ভেরি গুড। তো আমরা তো কিডনির মধ্যে দেখছি অনেকগুলো অঙ্গ আছে, কিডনি, ইউরেটার, মূত্রথলি, মূত্রনালী। তো ওইটাকে আমরা তন্ত্র বলবো। তাইলে রেচন পদার্থ নিষ্কাশনের যেই তন্ত্রটা ব্যবহৃত হয় ওইটাকে আমরা কি বলবো? রেচন তন্ত্র। তাহলে যে তন্ত্রের মাধ্যমে রেচন পদার্থ দেহ থেকে নিষ্কাশিত হয় তাকে রেচন তন্ত্র বলে নাকি? রেচন তন্ত্র বলে। আচ্ছা, এখন বলো আমাদের প্রধান রেচন অঙ্গের নাম কি মানুষের? কিডনি বা বৃক্ষ। এখন দেখি কে পারে, বলো সহকারী রেচন অঙ্গের নাম কি? দেখি তো কে পারে। সহকারী রেচন অঙ্গ, প্রধান রেচন অঙ্গ তো সবাই জানি। সহকারী রেচন অঙ্গ কে? গেস করো তো কি হইতে পারে। হ্যাঁ, কি গ্রন্থি? হ্যাঁ, গর্মগ্রন্থি, হ্যাঁ ভেরি গুড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গর্মগ্রন্থি হয়। পরে আর? আচ্ছা, দেখো এর মধ্যে কি কি পড়ছে আমাদের। ত্বক, ত্বকের মাধ্যমে ঘাম বের হইতেছে, গর্মগ্রন্থি যেটা বললো ও, ঘাম বের হইতেছে ত্বক। ফুসফুসের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড বের করতেছি। তারপর হচ্ছে তোমার যকৃৎ হেল্প করে। হ্যাঁ, না না, আবরণী কলা বলতে তোমার বলা যায় না, ত্বক বলা যায়, পৌষ্টিক নালী এগুলা, বুঝছো? তো এই তিনটা এই চারটা হচ্ছে হলো সহকারী রেচন অঙ্গ: ত্বক, ফুসফুস, যকৃৎ, পৌষ্টিক নালী, আর হচ্ছে হলো বৃক্ষ। তো তুমি কি জানো আমাদের রেচন পদার্থের 80%ই তোমার নিষ্কাশিত হয় বৃক্ষের মাধ্যমে, আর 20% হয় সহকারী রেচন অঙ্গের মাধ্যমে। ওকে, আচ্ছা। তো এতটুকু তো আমরা আশা করি বুঝতে পারছি। এখন আমরা দেখবো রেচন তন্ত্র যে আমরা বললাম, রেচন তন্ত্র আসলে কি দ্বারা গঠিত। আমরা রেচনতন্ত্র সবার উপরেই কি দেখছি? একজোড়া বৃক্ষ। একজোড়া কি ছিল? বৃক্ষ। বৃক্ষ থেকে বের হয়েছিল কি? একজোড়া ইউরেটার। ইউরেটারকে বাংলায় কি বলে জানো? বাংলায় বলা ছিল রেচন নালী বা রেচন নালী। আচ্ছা, তারপরে এটাকে যুক্ত হয়েছিল কই? একটা মূত্রথলিতে। একটি মূত্রথলি, কিন্তু মূত্রথলি কয়টা ছিল? একটা। তারপরে ছিল একটা মূত্রনালী। ওকে। তো এই জিনিসগুলো দ্বারাই আমাদের রেচন তন্ত্রটা গঠিত। ওকে, আচ্ছা। তো আমরা প্রথমে বৃক্ষটা পড়া শুরু করি নাকি, বলো? বৃক্ষ। আচ্ছা, তো বৃক্ষ বৃক্ষ তো মানে খুবই সহজ একটা জিনিস। তো তোমার মানে এই চ্যাপ্টারটা কিন্তু আসলে সহজ। এমন না যে আমি তোমাদেরকে বলতেছি সহজ, আসলে সহজ, মানে খুবই ইজি একটা চ্যাপ্টার। তো এটা নিয়ে এত প্যারা নেওয়ার কিছু নাই, তাও আমি চ্যাপ্টারটা পড়াইতেছি মানে তোমাদের যাতে একটু সাজায় গুছায় দিতে পারি, এটাই মানে মেইন উদ্দেশ্য। আচ্ছা, বৃক্ষের মধ্যে তো নরমালি এই যে পদার্থগুলা, এগুলো আসলে নিঃসৃত হয় কিসের মাধ্যমে? মূত্রের মাধ্যমে না? মূত্র। তুমি কি জানো মূত্রের মধ্যে কত শতাংশ পানি থাকে? 90% পানি।
না, তোমার বইয়ে 90 ভাগ দেওয়া না? 95 বইয়ে? নতুন বইয়ে কি 95? আমার কি পুরান বই? আচ্ছা, তাহলে হইতে পারে আমারটা পুরান বই, বুঝছো? আমি তো বাজারে গিয়ে যেটা এখন পাইছি, এখন তো বাজারে বই পাওয়া যায় না। তো আমি তোমার আসলে পুরান বই কিনছি। তো আমাকে উনি বললো যে বই নাকি চেঞ্জ করে নাই, তো এই জন্য আর কি। আচ্ছা, তো মূত্র ছিল 95 ভাগ। তুমি কি জানো যে আমি বইটা কত দিয়ে কিনছি? একটা সরকারি ফ্রি বই, মানে টেক্সট বুক। হ্যাঁ, 300 টাকা দিয়ে কিনছি, বাজারে বইই নাই, বুঝছো? মানে এখন, না ঠগাই নাই তো তুমি। ওই বোর্ড বই তো নাই গা, পোলাপান বই পাইতেছে না, এগুলা ফটোকপি করে বিক্রি করতেছে এখন। আমি তাও রিয়ালটা পাইছি বললে 300 টাকা লাগছে, ফটোকপিটা নিলে একটু কম লাগতো। বুঝছো, ঢাকা এই অবস্থা। 95% পানি ছিল থাকি মুচড়ে। আচ্ছা, এখন আমরা বৃক্ষটা পড়বো। আচ্ছা, তোমরা কি বৃক্ষের চিত্র পারো? আমি তো অনেক আগে আঁকছিলাম, ভুলে গেছি। তাহলে ট্রাই করি, বুঝছো? খারাপ হইলে হাই শোনো। এই বুঝছো, আমি কি কই, আমি এত কথা আঁকছি। দাঁড়াও। তোমরা কি হাসতেছো না? আচ্ছা ভাই, একটা কিডনি চিত্র নিয়ে ভাই এত প্যারা হইতেছে। আচ্ছা, আমি আসলে এত চিত্র বেশি পারি না, বাট আমি চিত্র আঁকা ট্রাই করি, সব মানে সবকিছু আমি চিত্র দেওয়ার ট্রাই করি, যদি এত বেশি পারি না। আচ্ছা দেখো, আমি আমার সাধ্য মতো চেষ্টা করছি, থেকে বেশি আসলে আমার দ্বারা সম্ভব না, আমি যতটুকু জানি। এই বেশি খারাপ হইছে? চলেই তো মোটামুটি, না বুঝবা তো। আচ্ছা, তো এই আহ, এরকম টান টান দিয়ে দিও, জিনিসটা দেখতে সুন্দর হবে। বাট আমার মনে আছে, আমি পরীক্ষাতে আসছিল তো, আমার পরীক্ষাতে আমি এইচএসসির মধ্যে, এসএসসির মধ্যে, না, আমি তো এসএসসি শর্ট সিলেবাসে দিছি, বাট স্কুলের পরীক্ষায় আমি কিডনি আঁকছিলাম, নেফ্রন আঁকছিলাম, বুঝছো? আমার নেফ্রনটা আমি আঁকছিলাম, আমার নেফ্রনটা অনেক সুন্দর হইতো। আচ্ছা, তো এই হচ্ছিল আমাদের কিডনিটা। তো কিডনির মধ্যে আমি মোটামুটি তোমাদের সব দেখাই দিছি। এখন তো আমি জিজ্ঞাসা করবো, তোমরা বলবা এই পার্টটার নাম কি। কর্টেক্স, ভেরি গুড। আচ্ছা, তো যারা রেকর্ডেড ক্লাস করতেছো তারা ভাববা যে এটা কোত্থেকে আসছে। এটা আমরা শুরুতে 3D মডেলে করে নিচ্ছি, যেটা তোমরা মিস করছো রেকর্ড করার কারণে, এখন তোমরা এখানে দেখো। তো কর্টেক্স, তারপরে এই মাঝখানের পার্টটাকে আমরা কি বলবো? মেডুলা। মেডুলার মধ্যে এই পার্টটাকে আমরা কি বলবো? রেনাল কলাম। কলাম, ভেরি গুড। এটাকে বলবো কি? রেনাল পিরামিড। এক্সিলেন্ট। আচ্ছা, রেনাল পিরামিড। আর কি আছে এইনে? আর হচ্ছে তোমার আহ, এটার মধ্যে তো মেজর মাইনর এত, মানে তোমাদের বইয়ে মেজর মাইনরটা এত স্পেসিফিকলি দেখায় নাই, বুঝছো? তো তুমি জাস্ট এনে জানিয়ে রাখো, শুরুতে হচ্ছিল মেজর, মেজর কেলিক্স, দেন হচ্ছিল মাইনর কেলিক্স। মেজর কেলিক্স, আর হচ্ছিল পরে একদম শেষ মাথা যেটা থাকে এটা ছিল মাইনর কেলিক্স। আমি ভাবতেছি, বুঝছো, মানে ওই 9 10 পোলাপান পড়াবো, পড়াইলে তোমার ছিল একটা ফান্ডামেন্ট হয়, ধরো এই কিছু কিছু জিনিস এক্সট্রা যাই না গেলে ক্ষতি নাই তো, এটা তোমার পরবর্তী তোমাকে হেল্প করে। বাট দেখি, টাইমই নেই তোমার তাও হেল্প করার জন্য। ট্রাই করতেছি। আমি এত ব্যস্ততার মধ্যে, বুঝছো, আমার ব্যস্ততার মাঝখানে আমি ক্লাস নিতে পারি নাই। তো এখন চেষ্টা করবো রেগুলার নেওয়ার জন্য রোজার মধ্যে। আচ্ছা, মেজর ক্যালিক্স, মাইনর ক্যালিক্স, তারপর এটার নাম কি এই জায়গাটা? পেলভিস। পেলভিস। পেলভিস হচ্ছে তোমার ভিতরের পার্টটা হচ্ছিল, এই যে এতটুক পার্ট হচ্ছিল পেলভিস আর কি, এনে এতটুক পার্ট। আর এইটা হচ্ছিল ইউরেটার। আচ্ছা, তো আর কি কিছু বাদ দিছি না? এগুলাই আছে, এই আর তো কিছু নাই।
আচ্ছা, তো এতটুকু দেখলাম আমরা কর্টেক্স মেরুলা। আর সবার বাইরে হচ্ছে না একটা ক্যাপসুল থাকে, যে ক্যাপসুলটা দ্বারা আবৃত থাকে। ক্যাপসুল মানে কি? আবরণ। তো এই বাইরের ক্যাপসুলটাকে আমরা বলতে পারি বৃক্ষীয় ক্যাপসুল। যেটা এই ক্যাপসুলটার নাম হচ্ছে বৃক্ষীয় বা রেনাল ক্যাপসুল। বৃক্ষীয় ক্যাপসুল বা রেনাল ক্যাপসুল। ওকে, এটা ছিল আমাদের গঠন, বৃক্ষের গঠন। আচ্ছা, এখন আমরা বৃক্ষের বাহ্যিক গঠনটা দেখি, যে বৃক্ষের বাহ্যিক গঠনে আসলে কি কি আছে। বৃক্ষের বাহ্যিক গঠনের মধ্যে ফার্স্ট অফ অল তোমার বৃক্ষটা দেখতে কিসের মতো? হ্যাঁ, অথবা বাংলা পাঁচের মতো। বৃক্ষ দেখতে হচ্ছে এলো শিম বিচির মতো, শিমের বিচির মতো। আচ্ছা, তো এটা যে আমরা দেখলাম, এটা কি আমরা কই দেখছি? মেরুদণ্ডে দুই দিকে থাকে না? আমরা চিত্রটা দেখছি মেরুদণ্ডে দুই দিকে, এবং তোমার হচ্ছে পিঠ সংলগ্ন একদম পিছনের দিকে লাইগা আছে। তাহলে মেরুদণ্ডের দুই পাশে পিঠ সংলগ্ন, দুপাশে পিঠ সংলগ্ন। আচ্ছা, তো তোমার বৃক্ষ আছে দুইটা, ডান আর হচ্ছিল কি বাম। তো আমরা মনে রাখলাম ডানটা হচ্ছিল ডাউনে থাকে, মানে একটু নিচে, আর এটা থাকে বামটা দিলে উপরে। ওকে। আচ্ছা, আর বৃক্ষের মাথায় টুপির মতো একটা গ্রন্থি থাকে, মাথায় টুপির মতো গ্রন্থি। আচ্ছা, তাহলে মাথায় মানে কি? উপরে। মনে রাখবা উপরে মানে হচ্ছিল সুপ্রা। বুঝছো? আমরা যদি মিনিং খুঁজে নাম মুখস্থ করি না, তাহলে আমরা জিনিসগুলো সহজে মনে রাখতে পারি, বাট আমরা মিনিং না খুঁজে আমরা মুখস্থ করতে চাই, এই জন্য পারি না। আর নিচে মানে হচ্ছিল সাব, আর বৃক্ষীয় মানে হচ্ছিল রেনাল। তাহলে মাথায় আছে মানে কি? সুপ্রা রেনাল। তাহলে এটাকে আমরা বলবো সুপ্রা রেনাল গ্রন্থি। ওকে। আচ্ছা, এখন এটার বাইরের দিকটা কেমন এবং ভিতরের দিকটা কেমন? দেখো, আমরা দেখে বুঝতেছি বাইরের দিকটা উত্তল এবং ভিতরের দিকটা কি? অবতল। ঠিক আছে। এই যে ভিতরের দিকটা ঢুকতেছে, এটা হচ্ছে অবতল, আর বাইরের দিকটা উত্তল। তাহলে এর বাইরের দিকটা হচ্ছিল কিরকম? উত্তল। এবং ভিতরের দিকটা অবতল। এই যে অবতল অংশটা, এটা যে ভাঁজটা, এই দেখো ভিতরের দিকে যে ঢুকছে না, দুইটা সাইড দুইটা একটা ভাঁজ হইছে, এই যে ঢুকলো, আর এই যে এটাকে আমরা কি বলি? হাইলাম। এই অবতল অংশের ভাঁজকে কি বলি? ভাঁজকে আমরা হাইলাম বলি না? হাইলাম বলে। বুঝছো? আচ্ছা, এখন তুমি দেখো হাইলামের মধ্যে কি প্রবেশ করে আর কি বের হয়। নরমালি হাইলামের মধ্যে আমরা কি দেখছি? আগে কি প্রবেশ করছিল? ধমনী। ভেরি গুড। ধমনীটা প্রবেশ করছিল, তাহলে এর মধ্যে প্রবেশ হয় আর কি বের হয়। তো প্রবেশ করে নরমালি ধমনী, সব অঙ্গের মধ্যে মনে রাখবা ধমনী প্রবেশ করবে, শিরা বের হবে। তাহলে প্রবেশ করে কি 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 ধমনী? রেনাল ধমনী, যেহেতু বৃক্ষে প্রবেশ করছে। আচ্ছা, আর নরমালি মনে রাখবা স্নায়ু সব অঙ্গের মধ্যে ঢুকতেছে, আর কি? স্নায়ু। আর তোমার বের হয় কি কি? বের হয়েছিল রেনাল শিরা আর ইউরেটার। বুঝছো? আরেকটা জিনিস হচ্ছে তোমার মনে রাখবা, সব তোমার হচ্ছে অঙ্গ থেকে একটা জিনিস বের হয়, এটা হচ্ছে লসিকা নালী। বুঝছো? এটা নিয়ে তোমার আসলে এত ডিপলি জানার দরকার নাই, যে জাইনা রাখো লসিকা নালী সব অঙ্গ থেকেই বের হয়, আর স্নায়ুটা সব অঙ্গে প্রবেশ করতেছে, তো এগুলো কমন। ওকে। তাইলে হচ্ছে তোমার বের হয় রেনাল শিরা, ইউরেটার, লসিকা নালী, এবং প্রবেশ করে রেনাল ধমনী এবং স্নায়ু। ক্লিয়ার এতটুকু? হুম। আচ্ছা, তো বৃক্ষের যে আবরণ আছে, তন্তুময় একটা আবরণ থাকে, এটাকে আমরা কি বলি? তন্তুময় আবরণটাকে আমরা বলি রেনাল ক্যাপসুল। ভেরি গুড, রেনাল ক্যাপসুল। আচ্ছা, ক্যাপসুল সংলগ্ন যে অংশটা আছে, মানে যেটা বাইরের দিকে আছে, সংলগ্ন অংশটাকে আমরা কি বলছিলাম? বাইরের দিকের অংশটাকে কর্টেক্স। কর্টেক্স। আর ভিতরের দিকের অংশটাকে আমরা কি বলি? মেডুলা। মেডুলা। আচ্ছা, কর্টেক্স আর কি মেডুলা। এখন আমরা মেডুলার মধ্যে কন্টেন্ট দেখছি কয়টা? দুইটা, রেনাল পিরামিড আর কি রেনাল কলাম। আচ্ছা, তোমার কর্টেক্সটা কি কালার হয় জানো? তোমার কর্টেক্সটা ছিল গাঢ়
লাল, গাঢ় লাল, আর এই মেরুলাটা ছিল হালকা লাল। ওকে, তাহলে এটা গাঢ় লাল, এটা ছিল হালকা লাল। আর যে তোমার পেলভিসটা, পেলভিসটা ছিল সাদাটে হয়। পেলভিসটা কিরকম? সাদাটে। আচ্ছা, এখন মেরুলার মধ্যে, আমরা মেরুলার মধ্যে দুইটা জিনিস পাইছিলাম। কি কি পাইছি দেখো। মেরুলার মধ্যে তোমার পিরামিড থাকে। মেরুলাটা মেইনলি গঠিত হয় পিরামিড দ্বারা, 8 থেকে 12টা পিরামিড দ্বারা গঠিত হয়। 8 থেকে 12টা রেনাল পিরামিড নিয়ে গঠিত। কয়টা পিরামিড? 8 থেকে 12টা রেনাল পিরামিড নিয়ে গঠিত। আচ্ছা, পিরামিড গুলার মাঝখানে মাঝখানে কি থাকে? রেনাল কলাম। কি থাকে? হ্যাঁ, রেনাল কলাম। আচ্ছা, তো ধরো এই যে পিরামিডটা, এই একটা পিরামিড, এই পিরামিডে এনে অনেকগুলা ছিদ্র থাকে, বুঝছো? এইটারে বলা হয় রেনাল পেপিলা। রেনাল পেপিলা। তাহলে এই জায়গাটাতে কি আছে? রেনাল পেপিলা আছে। আচ্ছা, তো এইখানে তোমার এই চূড়াটাকে, তাহলে এটা কি চূড়া না? এটা যদি একটা পিরামিড হয়, পিরামিডের চূড়া কোনটা? এই নিচেটা না? তাহলে পিরামিডের চূড়াটাকে আমরা কি বলি? রেনাল পেপিলা। বুঝছো? আচ্ছা, এখন রেনাল পেপিলা যেটা, তোমার এখানে হলো কয়টা ছিদ্র থাকে জানো? প্রায় 10 থেকে 25টা ছিদ্র থাকে। রেনাল পেপিলাতে কয়টা ছিদ্র থাকে? 10 থেকে 25টা ছিদ্র। বলো তো এগুলা কিসের ছিদ্র? আচ্ছা, আমি আঁকি, তোমরা দেখো। এখন বলো তো কিসের ছিদ্র এটা? নেফ্রনের। নেফ্রনের কোন পার্টের? নেফ্রনের কোন? সংগ্রাহক নালিকা, ভেরি গুড। কে বললা সংগ্রাহক নালিকা? ঈশা। আচ্ছা, ঈশা দাও। মেইনটা ছিল সংগ্রাহক নালিকা গুলা যে তোমার আছে, এই নালিকা গুলা একত্রিত হয়ে একটা তোমার ডাক্ট তৈরি করতেছে, বা নালী। মেইন নালী যেটা তৈরি করতেছে, এই নালীটা গিয়ে এনে ছিদ্র তৈরি করে। এনে কিন্তু একটা নেফ্রনের সংগ্রাহক নালিকা না, এনে অনেকগুলা নেফ্রনে লাগতে পারে। এইদিকে আছে, এইদিকে আছে, এইদিকে, বুঝছো? অনেকগুলো লাইগা এটা আইসা তোমার হচ্ছে ড্রেন করছে এইদিকে। পরে এটা যায় কই? তোমার হচ্ছে পেলভিসে, পেলভিস থেকে ইউরেটার, ইউরেটার থেকে আমাদের মূত্রথলি, মূত্রনালী হয়ে আমাদের বের হয়ে যায়। মূত্রটা তো মেনলি তৈরি করে কে? নেফ্রনই। আচ্ছা, তাহলে 8 থেকে 12টা রেনাল পিরামিড থাকে। আর এর অগ্রভাগে, অগ্রভাগে প্রসারিত হয়ে 10 থেকে 25টি ছিদ্রযুক্ত রেনাল পেপিলা গঠন করে। রেনাল পেপিলা গঠন করে। আচ্ছা, আর দুইটা রেনাল কলামে, দুইটা রেনাল পিরামিডের মাঝের স্থানটাকে আমরা কি বলি? দুইটা রেনাল পিরামিডের মাঝে স্তম্ভের মতো অংশটাকে আমরা কি বলি? কি বলি? ভেরি গুড, রেনাল কলাম। মনে নাই? এই যে দুইটা, এটার মাঝখানে আমরা কি বলছিলাম? রেনাল কলাম। আচ্ছা, তো এতটুকু আমরা বুঝছি নাকি? আচ্ছা, তো এতটুকু ছিল আমাদের মেরুলার পার্ট। এখন আমরা নিচে আসি। নিচে হচ্ছে তোমার এরপরে আছিল পেলভিস। এরপরে আছে পেলভিস। আচ্ছা, পেলভিসটা কি? পেলভিসটা হচ্ছে তোমার বৃক্ষের অভ্যন্তরে ঢোকার পরে ইউরেটারটা প্রসারিত হয়। অভ্যন্তরে ইউরেটার প্রসারিত হইল, প্রসারিত হয়ে প্রসারিত ফানেলের মতো অংশ গঠন করে। অংশ গঠন করে, এটা কি আমরা কি বলি? রেনাল পেলভিস অথবা শুধু পেলভিস। ক্লিয়ার? হুম। ওকে। কঠিন না, এটা আসলে অনেক সহজ একটা চ্যাপ্টার। সেটাকে কঠিন বললেও কঠিনের অপমান হয়ে যায়। আচ্ছা, তো এতটুক।
কারণ এটা ছোট, অনেক ছোট চ্যাপ্টার, পড়তে মজা আছে। তারপরে তাইলে আমাদের এইখানে কিডনি সম্পর্কে মোটামুটি পড়া শেষ না? আর কিছু আছে কিডনিতে? না, আর কিছু নাই কিডনি সম্পর্কে। মেইনলি আমরা কিডনির গঠন সম্পর্কে, স্ট্রাকচার সম্পর্কে পড়ে ফেলছি না? বুঝছো তো? আমি চাই মানে এনে আরো অনেক বেশি কিছু বলা যায়, বাট আমি বলতে চাইতেছি না, কারণ তোমাদের জন্য এতটুকুই এনাফ। আচ্ছা, বলো তোমার এই যে কিডনিটা বা বৃক্কটা, এইটা তোমার নর্মালি তোমার কোন অঞ্চলে থাকে জানো? আমাদের বুকের পিছনে নাকি পেটের পিছনে? না, পিঠে থাকে তো বুঝছি, মানে বুকের পেছনে নাকি পেট? পেট নাকি বুক? পেট। এটা কিন্তু একদম কোমরের দিকে, বুঝছো, একদম কোমরের দিকে আছে। তো আমরা অনেক সময় তোমার হচ্ছিল কিডনি মনে করি অনেক উপরে আছে, না কিডনি উপরে না কিডনি নিচে। আচ্ছা, তোমরা কি জানো আমাদের লিভারটা আমাদের মধ্যচ্ছদার নিচে না উপরে? এই, না নিচে। মধ্যচ্ছদার উপরে আমাদের শুধু ফুসফুস আছে, বুঝছো? এদিকে ফুসফুস, আহ এই ফুসফুস, আর এনে ছিল তোমার হার্টটা আছে, তো এই ফুসফুসটা একটু ছোট এই এরকম হয়ে যায়। লেফটটা হচ্ছিল এনে একটা খাঁজ তৈরি হয়, বুঝছো? কারণ এনে তোমার হৃৎপিণ্ডটা থাকে। এ আসলে মধ্যচ্ছদার উপরে শুধু এই অংশটাই থাকে। দাঁড়াও 1 মিনিট, নেট চলে গেছে। হ্যাঁ, এটা তোমার বাকিগুলা কি থাকে? মধ্যচ্ছদার নিচে থাকে, বুঝছো? তো আমরা মেইনলি হচ্ছিল কোথায় কোন জিনিসটা আছে এটা আসলে আমরা ফিল করি না, জাস্ট মুখস্থ করি। তো এই জন্য তোমাদের আমি দেখায় দেখায় পড়ানো ট্রাই করি। তো আগের পার্ট গুলোতে এরকম দেখানোর মতো আমি কিছু পাই নাই, তো দেখাইতে পারি নাই, তো আমি আশা করি সবগুলো দেখানো উচিত। তো এগুলো একদিন তোমাদের বুঝাই দিব না। আচ্ছা, ওই তোমাদের যদি ধরো 23 সোজার পরে তোমাদের যদি আমি অফলাইনে ক্লাস নিই, তোমরা মাইন্ড করবা নাকি অনলাইনেই করবা? অফ মোহনগঞ্জ? আমি তো মোহনগঞ্জ এসে পড়বো তো। তোমরা চাইলে আমি 1 2 দিন অফলাইনে নিতে পারি তোমাদের ক্লাস। ধরো মানে মেইনলি আমার এক্সপিরিয়েন্স। হ্যাঁ, পড়াবো ধরো মেইন পয়েন্ট কোনটা বলা যায়? ধরো তোমার হচ্ছিল ওই মিল আছে না, রাধা বাবুর মিলের সামনে একটা স্কুল আছে না? এনে ধরো, এনে বললে দিবে, অথবা স্কুলের অভাব হবে না, ধরো আমি যে কোনো স্যারের বললেই স্যার আমাকে রুম দিবে। আমি তো আর রুম ভাড়া নিব না, তো আমি যে কোনো স্যারকে বললে একটা রুম নিবো আর কি। মেইনলি হচ্ছিল তোমার ধরো আমার এসএসসি পরীক্ষার জন্য তোমাদের কিছু গাইডলাইন দিলাম কিভাবে, আর আমার এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করলাম, পাশাপাশি তোমাদের ক্লাস নিলাম, সিকিউ সলভ করাই দিলাম। যদি তোমরা ইচ্ছুক থাকো দেন আমি নিব, সমস্যা নেই। ঠিক আছে? তো এখনো দেরি আছে। তোমরা যদি মোটামুটি 15 20 জন মানে সহমত হও যে না ক্লাস করবাম ভাই নিয়মিত, যেহেতু এটা পেইড না, বুঝছো? মানে পেইড না হইলে না মানুষ এটার কদর করে না, আসতে চায় না, রেগুলার আসে না, পড়া দিলে পড়া শিখে না, ফ্রি জিনিসের আসলে কদর করে না, এই জন্য আর কি। তো মেইনলি যদি তোমরা মানে ইচ্ছুক থাকো তাইলে আমি হেল্প করতে পারি। আচ্ছা, তো এটা আমরা সামনে ডিসাইড করবো না, তো তোমরা যদি চাও, যেহেতু তোমাদের পরীক্ষা কোন মাসে? এপ্রিলের 10 তারিখ? না, এটা মার্চ, তাইলে ও তাইলে তোমাদের ওই সময় তো ক্লাস নেওয়াটা ঠিক হবে না তো। আচ্ছা, আমি একদিন তোমাদের আসলে পুরা বায়োলজি, মানে তোমাদের যত সমস্যা আছে, বুঝছো, সব সমস্যা নিয়ে আসবা, মানে বায়োলজি সিকিউ সলভ করতে গিয়ে যত সমস্যা পাও পুরা বইয়ে, সব নিয়ে আসবা। তো একদিন তোমাদের আমি সিকিউ সলভ করাই দিব না, বুঝছো? ধরো আহ মানে বোর্ডে আসছে বা বোর্ডের সাথে আসার মতো প্রশ্ন তোমরা ধরো ফেস করো, প্রবলেম বা এই টপিকটা কম বোঝো, এরকম টপিক নিয়ে আসবা। মানে আমাকে আসলে সবগুলা টপিক বলবা যে ভাই এই টপিকটা আগের দিন দিয়ে দিবা সবাই ইনবক্সে, পরের দিন আসবা, আমি জাস্ট তোমাদের ওই প্রবলেম গুলা সলভ করে দিব ধরো 1 1.5 ঘন্টার মধ্যে। প্লাস তোমাদের পরীক্ষা সম্পর্কে কিছু কথাবার্তা তোমাদের বুঝাই দিব না, কেমনে কি করবা, কোন পরীক্ষাটাতে কেমনে টাইম ম্যানেজমেন্ট করবা, কেমনে একটা নাম্বার বেশি পাবা, ওই জিনিসগুলো বুঝাই দিব না। মানে তোমাদের তো বেশি দিন ডাকা মানে বেশি ডাকলে ওই অফলাইনে তো তখন তোমাদেরও নিজেদেরও পড়া আছে। আর তোমরা যারা আমার এনে নোট শেয়ার দিছো না গ্রুপে, যারা যারা, তোমাদের জন্য কিন্তু গিফট আছে, বুঝছো? মানে তোমাদেরকে একটা গিফট দিব, যারা নোট শেয়ার করছো বা রেগুলার ক্লাস করতেছো, তো ওই দিন ক্লাসে দিয়া দিব। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কিডনি সম্পর্কে দেখলাম।
তো বৃক্ষের কাজ। আচ্ছা, তো এনে তোমার এখন হলো বৃক্ষের কাজ। বৃক্ষের কাজটা তোমার হচ্ছিল পরীক্ষা অনেক বেশি আসে, বুঝছো? তো বৃক্ষের কাজটা আমরা আসলে নাম্বার কম পাই কেন? কারণ আমরা সাজিয়ে লিখি না, এই জন্য আমরা আসলে নাম্বার কম পাই। কারণ আমরা একটা হাবিজাবি মার্কা লেখা দিয়ে আসি, তো আমরা হাবিজাবি লিখবো না, আমরা সাজায় গোছায় লেখা দিয়ে আসবো। আমি তোমাকে সাজায় গোছায় লিখে দিতেছি, তুমি কেমনে লাগবা? ফার্স্ট অফ অল তুমি বলবা মেইন কাজ কি, রেচন বর্জ্য অপসারণ না? রেচন বর্জ্য অপসারণ লেখা তুমি এনে আন্ডারলাইন দিবা, দিয়া তারপরে লিখবা এটা কি করে, দেহ থেকে কয়েকটা রেচন বর্জ্যের নাম বলো তো। ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, ভেরি গুড। ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন অপসারণ করে, ইত্যাদি অপসারণ করে। আচ্ছা, এই বলো তো বৃক্ষ আর কি কাজ করে? তোমরা কি আর অন্য কোনো কাজ জানো? জানলে বলো তো। এনিওয়ান? অম্ল ক্ষারের, হ্যাঁ ভেরি গুড। অম্ল ক্ষারের বৈষম্য রক্ষা, উম, সাম্যতা রক্ষা করে। দেন, আচ্ছা দেখো, তারপরে হচ্ছিল মেইনলি এটা পানি সাম্যতা রক্ষা করে। আমাদের বডিতে পানি সাম্যতা, বা এটাকে আমরা বলতে পারি অসমো রেগুলেশন। যদি এই টার্মটা মনে না থাকে, অসমো রেগুলেশন, তুমি পানি সাম্যতা মনে রাখতে পারো। অসমো রেগুলেশনে ভূমিকা রাখে। তাহলে বৃক্ষ দেহে এবং রক্তে পানির ভারসাম্য রক্ষা করে। তাহলে দেহ, কারণ পানি আমাদের বডি থেকে বের হয়ে যাওয়ার জন্য মেইন রিজন কোনটাই? বৃক্ষ। তাহলে বৃক্ষ দেহ থেকে, দেহে এবং রক্তে পানির ভারসাম্য রক্ষা করে। যে পানির ভারসাম্য রক্ষা করে। দেন হচ্ছে তোমার অন্যান্য পদার্থ অপসারণ করতে পারে। আর কি কি পদার্থ অপসারণ করতে পারে? অন্যান্য পদার্থ অপসারণ, যেমন ধরো আমাদের প্রয়োজনীয় কিছু উপাদান আছে যেটা আমাদের বডিতে বেশি পরিমাণে আছে। তাহলে প্রয়োজনের অতিরিক্ত উপাদান, প্রয়োজনের অতিরিক্ত উপাদান, বিষাক্ত পদার্থ, ঠিক আছে, ইত্যাদি বহিষ্কার বা অপসারণ করে। বহিষ্কার কথাটা কেমন হয় যে অপসারণই আমরা দিই, ইত্যাদি অপসারণ করে। এই তোমাদের কি স্টাডি ট্যুরে নিয়ে গেছিল স্কুল থেকে? কই নিয়ে গেছিল? ও মানে তোমরা 2 বার গেছো? সেই সেই। এই এটা কেউ মিস করে? আমাদের সময় যে মজা হয়েছিল। আমরা গেছিলাম কই জানো, গাজীপুর সাফারি পার্কে। আগে নাম ছিল ওইটার বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, এখন নাম হইছে গাজীপুর সাফারি পার্ক, নাম চেঞ্জ করছে। আচ্ছা, পিএইচ নিয়ন্ত্রণ করে। যেটা হচ্ছে লবণের সাম্যতা রক্ষা করে, লবণের সাম্যতা নিয়ন্ত্রণ করে। যেমন হচ্ছে তুমি কয়েকটা লবণের নাম বলো। সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম লবণ, ক্যালসিয়াম ইত্যাদি লবণ। আচ্ছা, তোমার হচ্ছে তারপরে লবণ ইত্যাদি খনিজ লবণের সাম্যতা রক্ষা করে। তারপর হচ্ছে রক্তচাপ নিয়ন্ত্রণ করে। এটা হয়তো আমরা জানতাম না যে রক্তচাপ নিয়ন্ত্রণ করতে পারে। হ্যাঁ, এটা আসলে বৃক্ষ তোমার আসলে কিছু হরমোন, এনজাইম হরমোন নিঃসরণ করে, যেগুলো রক্তচাপ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে, বুঝছো? তো রক্তচাপ নিয়ন্ত্রণ করে লিখে দিও যে বৃক্ষ দেহের তাপ সাম্যতা রক্ষা করে থাকে। আচ্ছা, তাপ সাম্যতা না, সরি, রক্তরস এবং রক্তকণিকার পরিমাণ নির্দিষ্ট রাখে। আবার হচ্ছে তোমার দেহের রক্তচাপ নিয়ন্ত্রণ করে। এটা তোমার একটা রেনিন এনজাইম ক্ষরণ করে। কি ক্ষরণ করে? রেনিন এনজাইম ক্ষরণ করে, বুঝছো? আহ এটা তোমাদের এই লেভেলে লাগবে কিনা তাও লিখতে পারো, স্যার খুশি হবে। রেনিন এনজাইম ক্ষরণ করে যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে, বুঝছো? রেনিন এনজাইম ক্ষরণ করে কে? বৃক্ষ। তারপরে হচ্ছিল হরমোন, হরমোনও উৎপাদন করে, হরমোন উৎপাদন।
হরমোন উৎপাদন করে কি কি? তোমার আহ হরমোন গুলা নামগুলা একটু মানে কঠিন, বাট আমি তোমাকে সবগুলা লেখা দিব, যদিও তোমার সবগুলা লাগে না, বাট তুমি জাইনা রাখো, জাইনা রাখলে লস নাই। পেস মেকার দিয়ে মনে রাখবা, কিডনি হচ্ছিল একটা পেস মেকার। পেস মেকার, পেস মানে কি জানো? গতি। পেস মানে গতি, বুঝছো? এটা দীপন ভালো জানো, দীপন মানে সেটা কোচিং আছে না পেস মেকার? হ্যাঁ, করছিলা। ওই ওই পেস মেকার কোচিং এ না আমাকে অফার দিছিল, বুঝছো, টিচার হওয়ার জন্য, তো আমি না করছিলাম, হয় নাই। দাও। এই পিতে পেস মানে কি জানো? গতি। গতি তৈরি করা। পেস মেকার কারে বলে জানো? হার্ট রে বলা হয় পেস মেকার, হার্টের এসএ নোটটাকে বলি আমরা পেস মেকার। বাট এইখানে আমরা পেস মেকার দিয়ে আসলে মনে রাখবো, পিতে একটা ওয়ার্ড, সিতে একটা, এতে একটা, ইতে একটা। পিতে হচ্ছে তোমার প্রোস্টাগ্ল্যান্ডিন। এটা কি হরমোন? হরমোনটার নাম হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন হরমোন। তোমার যেটা মনে থাকে ওটা দিয়ে আসবা। মানে আর হচ্ছিল এতে হচ্ছিল এনজিওটেনসিনোজেন। সবগুলা মানে ওই নামগুলো তো একটু কঠিন, সবগুলা মনে রাখতে পারে না। তুমি যদি পারো অবশ্যই তুমি মুখস্থ করবা। এনজিওটেনসিন, টিনসিন লিখে ফেলছি, এটা টেনসিন, বুঝছো? এনজিওটেনসিন। সিতে হচ্ছিল কেলসি ট্রায়ল, কেলসি ট্রায়ল। ইতে হচ্ছে তোমার ইরিথ্রোপয়েটিন, ইরিথ্রোপয়েটিন। আচ্ছা, ইরিথ্রোপয়েটিন মানে কি জানো? ইরিথ্রোসাইটের নাম শুনছো? ইরিথ্রোসাইট, বলো তো কি? আয় না, লোহিত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা, বুঝছো? আর এই পয়েসিস মানে হচ্ছিল তৈরি করা, তাহলে পয়েসিস মানে হচ্ছিল তৈরি করা। তাহলে বলো তো, ইরাইথ্রোপয়েটিন হরমোনের কাজ কি? কি তৈরি করা? আরবিসি তৈরি করা। হ্যাঁ, আরবিসি তৈরি করা, বুঝছো? পেস মেকারের কাজ ক্লিয়ার। মানে তুমি যদি এইভাবে দাও না, তোমাকে স্যার ফুল নাম্বার দিতে একদম বাধ্য। তারপরে দিবা এনজাইম উৎপাদন করে একটা। এনজাইমের নাম কি বলো তো? আগে আমরা পড়ে ফেলছি। এই যে রেনিন এনজাইম উৎপাদন করে। ঠিক আছে, আমরা কয়টা স্টেপ দিলাম দেখি তো? এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আটটা। তোমরা কি আরো দিতে চাইতেছো? আরো দিব? এই অবিশ্রবণ নিয়ন্ত্রণ করে। আরেকটা বলবা, রক্তের উপাদান নির্দিষ্ট রাখে। রক্তের উপাদান নির্দিষ্ট রাখা মানে রক্তরসের যে নির্দিষ্ট একটা পরিমাণ আছে, রক্তকণিকার পরিমাণ, এই পরিমাণটা যাতে তোমার কনস্ট্যান্ট থাকে। রক্তের উপাদান নির্দিষ্ট রাখা। ওকে, তার মানে রক্তরস ও রক্তকণিকার পরিমাণ নির্দিষ্ট রাখে। রক্তরস ও রক্তকণিকার পরিমাণ নির্দিষ্ট রাখে। আচ্ছা, তাহলে আমাদের বৃক্ষের কাজ পড়া শেষ। তাহলে আমরা বৃক্ষের কাজটা আসলে সাজিয়ে লিখতে পারবো না? আচ্ছা, তো আমাদের কিডনি শেষ, এখন আমরা পড়বো নেফ্রন নিয়ে, বুঝছো? নেফ্রন। আচ্ছা, তো নেফ্রন। আচ্ছা, 10টা 12 বাজে না? আচ্ছা, শোনো, তোমার কালকে, আগামী কালকে তোমাদের ক্লাস আছে, বুঝছো? তোমরা যারা ক্লাস করছো আগামীকালকে ক্লাস করো। আজকে তো ওই 3D মডেলটা দেখাইছি আর ক্লাস শুরু করতে আমার লেট হয়েছে। তো আমরা আগামীকালকে ওই পার্টটা মানে পরে শেষ করে ফেলবো। আজকে হচ্ছিল মেইনলি তোমার, আমি ওই একটা না ক্লাস নিতেছি তো একদম খুব টায়ার্ড। আর এখন তোমার নেফ্রনটা নিতে নিতে 11টা, ওইটা 11টা বাজে যাবে ওই চ্যাপ্টারটা শেষ করতে করতে। আরো আমার মিনিমাম 40-45 মিনিট লাগবে সবটা পড়াইতে, কারণ সব বুঝায় পড়াইতে গেলে টাইম লাগবে। তো আমরা বাকি পার্টটা কালকে পড়ি নাকি? কালকে 9টায় ক্লাস করি, কি বলো? ওকে, তাইলে তোমরা যারা আছো, তোমরা এতটুকু পার্ট তোমরা নোট করে গ্রুপে দিয়ে দিও, পোস্ট করে দিও। আমার হচ্ছিল যে ওই যে তোমাদের একজন ভাই দেখছো না, ওই সাজিদ ভাই, উনি ওই হচ্ছিল নোট করতেছে, কে কে নোট দে, কে কে নোট শেয়ার করতেছে না, আর কে রেগুলার দিতেছে, কে রেগুলার দিতেছে না, ওইগুলোর উপর বেসিস করে তোমাদেরকে প্রাইজ দেওয়া হবে। তো তোমরা যদি আগের নোটগুলা কেউ শেয়ার না করে থাকো, তুমি শেয়ার করে দিও, ঠিক আছে? কারণ মানে একদম আমি ওই প্রাইজ দেওয়ার আগের দিন পর্যন্ত কাউন্ট করব।
টোটালি কে কয়টা নোট শেয়ার করছে এবং কারটা কতটুকু ভালো হইছে ওইটা। ওকে। আর হচ্ছে হলো পরীক্ষাগুলা দিবা, এটা শেষ করলে এটার পরীক্ষা কালকেটা শেষ করে দিব, পরে দিয়া 2-3 দিন পরে এটার পরীক্ষা নিব। দেন তোমরা বইলো তোমাদের কোন চ্যাপ্টারটা সমস্যা, দেন ওই চ্যাপ্টারটা পড়াবো। আমি তো আমার পছন্দ অনুযায়ী 3টা চ্যাপ্টার পড়াইলাম, 3টা টপিক, দেন তোমাদের কঠিন যে টপিকটা লাগে ওইটা বইলো, ওইটা পড়াবো। এটা আমি জিজ্ঞাসা করবো কালকে ক্লাসের পরে। আপাতত ভালো থাকো, সুস্থ থাকো। ঠিক আছে, থাকো তাহলে, টাটা। কারো কোনো প্রশ্ন আছে আজকে ক্লাসের উপর? ওকে, ভালো থাকো, টাটা। কিডনি সম্পর্কিত যা যা ছিল আমরা পড়ছি, এখন আমরা নেফ্রন সম্পর্কিত পড়বো। তো নেফ্রন, নেফ্রন ছিল, নেফ্রন আসলে কি, কারো কোনো আইডিয়া আছে নেফ্রন সম্পর্কে? হ্যাঁ, কার্যকরী একক। আচ্ছা, তুমি কি জানো নেফ্রন কয়টা? ওকে, ভেরি গুড। বৃক্ষের গঠন, গাঠনিক এবং কাজের কার্যকরী একক। বৃক্ষের গাঠনিক ও কার্যিক একককে নেফ্রন বলে। আচ্ছা, এতটুকু আমরা বুঝলাম। এখন টোটাল নেফ্রন কয়টা বলছো? আচ্ছা, তোমাদের উত্তরটা হয় নাই কাইন্ডলি। টোটাল নেফ্রন হচ্ছিল 20 থেকে 24 লক্ষ, বুঝছো? প্রতি কিডনিতে হচ্ছিল 10 থেকে 12 লক্ষ, বাট টোটাল নেফ্রন হচ্ছিল কয়টা? 20 থেকে 24 লক্ষ। এই ভুলটা তোমার হচ্ছিল, আমি আমি অনেক করছি, কারণ প্রশ্ন আসতো নেফ্রনের সংখ্যা কয়টা, সব দাগাইতাম 10 থেকে 12 লক্ষ। বাট না, নেফ্রন তো তোমার 20 থেকে 24 লক্ষ, কারণ তোমার তো কিডনি দুইটা, পার কিডনি 10 থেকে 12 লক্ষ, পার কিডনি 10 থেকে 12 লক্ষ, বুঝছো জিনিসটা? এই ভুলটা করা যাবে না, এটা আমাদের একটু সতর্ক থাকা লাগবে। আচ্ছা, তো নেফ্রনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে? দুই ভাগে। একটা হচ্ছে তোমার রেনাল কর্পাসল, রেনাল কর্পাসল। আর একটা হচ্ছে তোমার রেনাল টিউবিউল, রেনাল টিউবিউল। আচ্ছা, এই যে রেনাল কর্পাসল যেটা আছে ওইটাকে আবার মালপিজিয়ান অঙ্গ বলা হয়। কি বলি? মালপিজিয়ান অঙ্গ, মালপিজিয়ান অঙ্গ বলি। আচ্ছা, এখন তোমার ছিল, আমরা চিত্রটা আঁকে আঁকি, তাইলে তারপর বাকিটা আমরা নর্মাল ইজিলি বুঝতে পারবো। তো প্রথমে এইখানে এরকম টাইপের একটা অর্ধচন্দ্রাকৃতির একটা অংশ আঁকবা। ঠিক আছে, অর্ধচন্দ্রাকৃতির একটা অংশ। তারপরে এর নিচে একটু পেঁচানো অংশ। দাও, আমি চিকন বানিয়ে ফেলছি না? তার মানে হ্যান্ডেল লুপটা ছিল নিকটবর্তী পেছনের নালিকা থেকে কি থাকবে? চিকন থাকবে। দাও, তোমার এইটা যতটুকু উঠছে না, এর একটু নিচ পর্যন্ত রাখবা, দেন আবার একটু মোটা করে দিবা। দাও, এটা রাখছি এই পর্যন্ত, এটা এই পর্যন্ত, মোটা করে আগেরটার মতো সাইজে বানিয়ে দিবা। আসলো? তাইলে এখানে তোমার এই যে পার্টটা, এই যে এতটুকু পার্ট হচ্ছিল রেনাল কর্পাসল, আর নিচে যে টিউবটা আঁকলাম বা নাড়িটা আঁকলাম সবটা হচ্ছিল রেনাল টিউবিউল। রেনাল টিউবিউলটা এটা আবার শেষে গিয়ে আরেকটা মানে নালীর সাথে যুক্ত হয়েছে, যেখানে অনেকগুলা এইসব নালী এসে যুক্ত হয়েছে। ধরো এই যে এদিকে যুক্ত হইতেছে, যে এটা আমরা বুঝাই দিলাম যে এখানে শুধু একটা সিঙ্গেল নালী আছে এরকম না, এখানে অনেকগুলা নালী এসে যুক্ত হয়েছে। আচ্ছা, এখন দাও, প্রথমত এইখানে তোমার কিছু আর্টারিওল আসবে। আচ্ছা, এখন কথা ছিল আর্টারিওল আসলে কি। তোমার ধমনী চিনি আমরা, ধমনী আর শিরা। ধমনীর থেকে তোমার সাইজে ছোট হইলে ওইটাকে আমরা বলি কি, ধমনিকা। বুঝছো? ধমনিকা বা আর্টারিয়ল, আর্টারিয়ল বলি। ওকে, ধমনিকা বা আর্টারিয়ল বলি।
তাইলে প্রথমে এটার মধ্যে আইসা প্রবেশ করবে কে, অ্যাফারেন্ট নাকি ইফারেন্ট? যেটা প্রবেশ করে এটাকে বলা হয় অ্যাফারেন্ট। কি বলি? তোমার হচ্ছিল অ্যাফারেন্ট। বুঝছো? আচ্ছা, তুমি এটা কেমনে মনে রাখবা দেখো। তোমার এক্সিট করা মানে কি? বের হওয়া না? এক্সিট মানে বের হওয়া। তাহলে এই ইতে মনে রাখবা, ই, ই মানে এক্সিট, ইতে হচ্ছিল ইফারেন্ট। তাহলে বের হয় কে? ইফারেন্ট ধমনিকা। আর প্রবেশ করে কে? অ্যাফারেন্ট ধমনিকা। আচ্ছা, তুমি আমাকে একটা জিনিস বলো, অ্যাফারেন্ট প্রবেশ করে আর ইফারেন্ট বের হয়, তাইলে আমরা যে চিত্রটা যদি এরকম আঁকি, এইখানে প্রবেশ করলো একটা, বের হইলো একটা, আর এইখানে হচ্ছে বিভিন্ন জিনিস ওরকম দিয়ে দিলাম। এখন আমাকে একটু বলো তো, আমি চিত্রটা দাঁড়াও, চিত্রটা একটু ভুল আঁকছিলাম, ঠিক করে দিই। দেখো তো, কোনটা মোটা? অ্যাফারেন্টটা মোটা নাকি ইফারেন্টটা মোটা? অ্যাফারেন্ট মোটা। তার মানে এইখানে সে নিয়ে আসছিল বেশি জিনিস, যাইতেছে কম জিনিস, তার মানে কিছু জিনিস এখানে রাইখা গেছে না? হুম, এখানে সে দিয়ে গেছে অবশ্যই, নাহলে তো সেম মোটাই থাকতো নাকি? তার মানে এইখানে কোন কিছু জিনিস এইভাবে ভিতরে প্রবেশ করতেছে, এই কনসেপ্ট আমরা বুঝছি। তার মানে ইফারেন্ট এবং অ্যাফারেন্টের মধ্যে মোটা কোনটা? ইফারেন্টটা মোটা। তুলনামূলক মোটা ছিল ইফারেন্ট। বুঝতে পারছি এতটুকু? আচ্ছা, তো আমরা এখন শুরু করি, চিহ্নিত করি আগে। তাইলে এই যে ভিতরে যে কৈশিক জালিকা গুলা হয়েছে না, এইটাকে, এই যে এই অংশটাকে আমরা বলি, এই কৈশিক জালিকা গুলাকে আমরা বলি কি? গ্লোমেরুলাস। কি বলি? গ্লোমেরুলাস। আচ্ছা, ক্যাপসুল মানে কি? আবরণ। এই গ্লোমেরুলাস যে ক্যাপসুলটার মধ্যে আছে, এই ক্যাপসুলটা আবিষ্কার করছে কে জানো? আবিষ্কার করছে বোমেন। বুঝছো? বোমেন আবিষ্কার করছে, তো উনার নাম অনুসারে এটাকে বলা হয় বোমেন ক্যাপসুল। বুঝছো? তাইলে এটার নাম কি হয়েছে? বোমেন ক্যাপসুল। মেনলি ছিল উনি এতটুকু আবিষ্কার করছেন, এই যে সূক্ষ্ম গঠনটা, পুরো নেফ্রনটা দেখতেছো না, এই নেফ্রনটাই আবিষ্কার করছে কে? বিজ্ঞানী বোমেন্স। তো উনাকে সম্মান জানানোর উদ্দেশ্যে এই ক্যাপসুলটার নামকরণ করছে বোমেন্স ক্যাপসুল। ক্লিয়ার? আচ্ছা, তারপর হচ্ছিল এটাকে আমরা বলি, যেটা এই যে তোমার পেঁচানো অংশটা আছে, এতটুকু অংশ, এটাকে আমরা বলি নিকটবর্তী পেঁচানো নালিকা। নিকটবর্তী পেঁচানো নালিকা। আচ্ছা, তাইলে আমাকে বলো তো, আমরা দেখলাম রেনাল কর্পাসলের মধ্যে তাহলে কতটুকু অংশ আছে? রেনাল কর্পাসলের মধ্যে আছে, দাঁড়াও এক মিনিট, আমার নেট চলে গেছে, স্ক্রিন আসতেছে না, ঠিক আছে, দাঁড়াও আসবে। হ্যাঁ, তাহলে আমাকে বলো, রেনাল কর্পাসলের মধ্যে কয়টা জিনিস পড়ছে? তাহলে এই ছিল গ্লোমেরুলাস এবং বোমান্স ক্যাপসুল। ঠিক আছে, গ্লোমেরুলাস এবং বোমান্স ক্যাপসুল পড়ছে রেনাল কর্পাসলের মধ্যে। দুইটা জিনিস আমরা পাইয়া গেলাম আগে, এটা আমরা কমপ্লিট করি। রেনাল কর্পাসলের মধ্যে দুইটা জিনিস আছে, গ্লোমেরুলাস এন্ড বোমান্স ক্যাপসুল। গ্লোমেরুলাস এন্ড বোমেন্স ক্যাপসুল। ওকে, তাহলে নিকটবর্তী প্যাচানো নালিকা থেকে তৈরি হবে কি? এটাকে আমরা বলতেছি হ্যানলির লুপ। হ্যানলির লুপ। তারপরে এটাকে আমরা বলি দূরবর্তী পেঁচানো নালিকা। দূরবর্তী পেঁচানো নালিকা। আচ্ছা, দেখো তো, হ্যান্ডিল লুপের দুইটা বাহু না? এই যে একটা বাহু নিচে নামতেছে আর একটা বাহু উপরে উঠতেছে। হুম, এই যে যেটা নিচে নামতেছে, এই বাহুটার নাম কি হবে জানো? আরোহণ নাকি অবরোহণ? নিচে নামতেছে, অবরোহণ। তাহলে এটার নাম হচ্ছিল অবরোহণ বাহু। তাহলে হ্যান্ডিল লুপের বাহু কয়টা? দুইটা, একটা অবরোহণ বাহু আর একটা ছিল আরোহণ বাহু। দূরবর্তী পেঁচানো নালিকা। দূরবর্তী পেঁচানো নালিকা গুলা একত্রিত হইতেছে কোথায়? সংগ্রাহক নালিকাতে। সংগ্রাহক নালিকা। ঠিক আছে? আচ্ছা, এখন এই যে সংগ্রাহক নালিকা গুলা আছে, এরকম সংগ্রাহক নালিকা গুলা একত্রিত হয়ে কি গঠন করে জানো? সংগ্রাহক নালিকা গুলাও দেখা যাচ্ছে যুক্ত হয়েছে। দাও, এইগুলাকে আমরা কেন নালিকা বলতেছি জানো? কারণ সেটা নালীর থেকে ছোট, এই জন্য ছিল নালিকা বলতেছি। ওকে, তাহলে সংগ্রাহক নালিকা গুলা যুক্ত হয়ে একটা নালী গঠন করবে না? না, নিকটবর্তী পেঁচানো নালিকা তো এইটা।
তারপর এই সংরক নালিকাগুলা একত্রিত হয়ে গঠন করে কি জানো? এটা আসলে একটা বিজ্ঞানীর নাম অনুসারে নামকরণ করা হয়েছে। ডাক্ট মানে কি? নালী। ডাক্ট অফ বেলিনি, ডাক্ট অফ বেলিনি বা বেলিনির নালী, বেলিনির নালী বা ডাক্ট অফ বেলিনি বলা হয়। বুঝছো? সংগ্রাহক নালিকাগুলো একত্রিত হয় হয়ে কি গঠন করে? বেলিনির নালী গঠন করে। বুঝতে পারছি এতটুকু আমরা? তাই নেফ্রনের গঠন যদি আসে তাহলে আমরা চিহ্নিত তো করতে পারবো নাকি? হুম, চিহ্নিতটা করতে পারবো না। এই চিত্রটা কিন্তু অনেক বেশি আসে। তো আমরা এখন একটু উপরে এখানে লেখা নিই যে আমরা টিউবের তিনটা অংশ পাইলাম। নিকটবর্তী প্যাচনালিকা, হেনলির লুপ, দূরবর্তী প্যাচারনালিকা। আর হেনরি লুপের কয়টা বাহু পাইছি আমরা? দুইটা। মনে আছে কি কি? অবরোহণ বাহু আর হচ্ছিল আরোহণ বাহু। আচ্ছা, তো এতটুকু আমাদের ক্লিয়ার। আচ্ছা, এখন হচ্ছে নেফ্রনটা আসলে কেমনে কাজ করে। তো আমরা প্রথমে গ্লোমেরুলাসটা দেখি। গ্লোমেরুলাসটাই না কি হইতেছে, এর আগে বোমেন্স ক্যাপসুল যে ওর যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা দেখি। এই যে এটা ছিল বোমেন্স ক্যাপসুল, বোমেন্স ক্যাপসুল। আচ্ছা, তো তোমরা কি জানো যে এটার মধ্যে কতটুক কর্টেক্স আর কতটুক মেডুলার মধ্যে আছে? এনি আইডিয়া? এটা হচ্ছে তোমার এই বরাবর, আমি একটা লাল, আচ্ছা আমি একটা লাল টান দিলাম না? এই লাল টানের উপরে যা যা আছে বুঝছো, সব আছে কর্টেক্সে। আমরা কিডনি যে তিনটা পার্ট দেখি, সবার বাইরের পার্টটাকে আমরা কি বলছিলাম? কর্টেক্স না? তাহলে উপরে যা যা আছে সব কর্টেক্সে আছে, আর নিচে যা যা আছে সব মেডুলাতে আছে। তাহলে এখন আমাকে বলো মেডুলাতে থাকে কি কি? হ্যানলির লুপ আর হচ্ছে সংগ্রাহক নালিকা। আর তোমাকে যদি জিজ্ঞাসা করে বোমান্স ক্যাপসুল বৃক্ষের কই অবস্থিত? কর্টেক্সে। গ্লোমেরুলাস কর্টেক্সের নিকটবর্তী পেছনালিকা, কর্টেক্সের দূরবর্তী পেছনালিকা, কর্টেক্সে। সংগ্রাহক নালিকা কর্টেক্সেও আছে, মেরুলাতেও আছে। কর্টেক্সে থাকে তোমার বেশিরভাগ অংশটা, মেরুলাতে থাকে কম অংশ। বুঝছো? তাইলে এখন আমাকে কে বলবা? একজন বলো। একজন মাইক অন করেন, প্রশ্ন করি। দেখি, ইনিশিয়েটিভ নাও যে ভাই আমাকে প্রশ্ন করেন, আপনি যা পড়াইছেন আমি বুঝছি। এত ভয় পায়? আচ্ছা দেখো, তাহলে আর একটু পড়ায় নি, তারপর একসাথে ধরি। বোমান্স ক্যাপসুল সম্পর্কে আমরা একটু জানি না। তো বোমান্স ক্যাপসুলটা আসলে কি? এটা হচ্ছে তোমার এইখানে যে কৈশিক জালিকার একটা গুচ্ছ থাকে না? কৈশিক জালিকা গুচ্ছ, কৈশিক জালিকা গুচ্ছকে ঘিরে রাখে যে অংশটা, এটাই হচ্ছে তোমার বোমান্স ক্যাপসুল। বুঝছো? এটার মধ্যে কোন ধরনের এপিথেলিয়াম থাকে জানো? আইসাকার এপিথেলিয়াম। আইসাকার, আইসাকারকে ইংলিশে আমরা কি বলি? স্কোয়ামাস বলি না? স্কোয়ামাস এপিথেলিয়াম থাকে। তাহলে তোমার বোমান্স ক্যাপসুলে কোন ধরনের এপিথেলিয়াম থাকে? আইসাকার। তোমরা কি জানো যে আইসাকার এপিথেলিয়াম থাকলে কি হয়? ওইখানে শোষণ হইতে পারে। কি হইতে পারে? শোষণ। তার মানে এইখান থেকে তোমার কোষিক জালিকার ভিতর থেকে কিছু অংশ এদিকে শোষিত হবে। বুঝছো? এখন দেখো ক্যাপসুলের মধ্যে যে স্পেসটা আছে, এই স্পেসটাকে আমরা কি স্পেস বলবো? ক্যাপসুলার স্পেস। ক্যাপসুলার স্পেস মানে, স্পেস মানে কি? ফাঁকা স্থান না? এই যে স্পেস মানে ফাঁকা স্থান, তাহলে ক্যাপসুলের মধ্যে যে ফাঁকা স্থানটা আছে এটাকে ক্যাপসুলার স্পেস বলে। ক্লিয়ার? হুম, এতটুকু বুঝতে পারছি। আর এটা দেখতে কিসের মতো? এটা দেখতে, এটা কয় স্তরী দাও তো? এই যে একটা স্তর, এই যে একটা স্তর, তাহলে দ্বিস্তরী না? তাহলে বোমাস ক্যাপসুলটা ছিল দ্বিস্তরী।
পেয়ালার মতো। দ্বিস্তরী কিসের মতো? পেয়ালার মতো। তাহলে বোমান্স ক্যাপসুলা দ্বিস্তরী পেয়ালার মতো, এবং আইসাকার স্কোয়ামাস এপিথেলিয়াম থাকে যেখানে শোষণ হইতে পারে, এবং হচ্ছিল কি থাকে, ক্যাপসুলার স্পেস থাকে। আচ্ছা, তাহলে শোষণ হয়ে এটা ক্যাপসুলার স্পেসে আসে, এতটুকু আমরা বুঝতে পারছি। এখন আমরা গ্লোমেরুলাস সম্পর্কে দেখি। আচ্ছা, গ্লোমেরুলাস। গ্লোমেরুলাস জিনিসটা কি? এটা হচ্ছে তোমার বোমান্স ক্যাপসুলের মধ্যে যে কৈশিক জালিকা গুচ্ছটা থাকে, এটাই হচ্ছে তোমার গ্লোমেরুলাস, কৈশিক জালিকা গুচ্ছটা। আচ্ছা, এটার মধ্যে প্রবেশ করে হচ্ছে তোমার কি অন্তর্বাহী বা অ্যাফারেন্ট ধমনিকা, আর বের হয় কি বহির্বাহী বা ইফারেন্ট ধমনিকা, নাকি বহির্বাহী বা ইফারেন্ট ধমনিকা। আচ্ছা, তোমরা এইখানে তোমার নর্মালি এই যে গ্লোমেরুলাসটা আছে না, এটার মধ্যে রক্তচাপ আছে না, বেশি থাকে। কি থাকে? রক্তচাপ। এই কোষিক জালিকাটা যেটা, এটার মধ্যে রক্তচাপ কিরকম থাকবে? বেশি। বুঝছো? এখন এই রক্তচাপ বেশি থাকার কারণে কি হয়? ধরো এইটা হচ্ছিল রক্তনালীটা, রক্তর মধ্যে কি কি উপাদান আছে আমরা জানি, রক্তরস। রক্তরসকে আবার আমরা কি বলি জানো? প্লাজমা বলি না? রক্তরস বা প্লাজমা, এটা কি তোমরা জানো? প্লাজমা প্লাস হচ্ছে রক্তকণিকা, এটা কি আগে জানতা? ঈশা, ক্লাসে আসো? হম, জিসা আসো ক্লাসে? আচ্ছা, বলো। আমরা জানি রক্তের মধ্যে কয়টা জিনিস থাকে, রক্তরস এবং রক্তকণিকা, এটা কি জানতাম আগে? হ্যাঁ, রক্তরসকে আমরা প্লাজমা বলি, এতটুকু আমরা জানি। এখন এখন এটার মধ্যে রক্তচাপ বেশি হওয়ার কারণে এইখানে কি হবে জানো? এই রক্তরস বা প্লাজমাটা, এটা তোমার বোমান্স ক্যাপসুলের মধ্যে প্রবেশ করবে। কই প্রবেশ করবে? বোমান্স ক্যাপসুলে। বুঝছো? এইটা তোমার খুব এখন এখন শুনতেছো না? আচ্ছা আচ্ছা, বোমান্স ক্যাপসুলে প্রবেশ করে। তো বোমান্স ক্যাপসুলে আসলো, তাইলে এই যে তোমার একটা এখানে কি একটা ফিল্ট্রেশন হইলো না? ফিল্টার মানে কি? ছাকা। তাইলে এটা হয় তুমি রক্ত থেকে কি করলা, বোমান্স ক্যাপসুলের রক্তরস বা প্লাজমা এবং হচ্ছে যে বর্জ্য পদার্থ গুলো আছে ওইগুলাকে তুমি ছাইকা নিয়ে আসলা। বুঝছো? বাট রক্ত কণিকা আনবা না। তো এই যে হইতেছে, এটা তোমার কি মানে একদম মাইক্রোস্কোপিক, তাহলে এটাকে আমরা ফিল্ট্রেশন না বলে বলবো কি আলট্রা ফিল্ট্রেশন। তাহলে এই প্রসেসটাকে কি বলা হয়? আলট্রা ফিল্ট্রেশন। তাহলে আলট্রা ফিল্ট্রেশনের মাধ্যমে কি হইতেছে আসলে, যে রক্তের মধ্যে যে বর্জ্য পদার্থ গুলো আছে এবং পানি, রক্ত, রক্তরস বলতে কি আমরা পানি এবং বর্জ্য পদার্থ এই জিনিসগুলো আছে, তো এই জিনিসগুলা কই চলে আসতেছে? বোমান্স ক্যাপসুলে চলে আসতেছে। ওকে, এটাকে আমরা বলতেছি আলট্রা ফিল্ট্রেশন। আর যে তরলটা যেটা আসতেছে, ধরো এই তরলটা আসছে, এইটাকে আমরা কি বলবো? এটা কোত্থেকে আসছে? গ্লোমেরুলাস থেকে ফিল্ট্রেশন হয়ে আসছে, তো এটাকে আমরা বলবো গ্লোমেরুলার ফিল্ট্রেট। গ্লোমেরুলার ফিল্ট্রেট। ক্লিয়ার জিনিসটা? আচ্ছা, এই গ্লোমেরুলার ফিল্ট্রেটটাই পরবর্তীতে কি হবে জানো? মূত্র। এই গ্লোমেরুলার ফিল্ট্রেটটাকে আমরা কি বলি জানো? প্রাথমিক মূত্র। কি বলি? প্রাথমিক মূত্র, বা এটা চূড়ান্ত মূত্র না, প্রাথমিক মূত্র। ক্লিয়ার জিনিসটা? ওকে, তাহলে আমরা গ্লোমেরুলাস সম্পর্কে বুঝলাম। এখন তাহলে গ্লোমেরুলাস পর্যন্ত শেষ, তার মানে আমাদের রেনাল কর্পাসল শেষ। এখন আমরা রেনাল টিউবিউল দেখবো। আচ্ছা, তোমরা কি জানো যে মূত্র তৈরির ধাপ কয়টা? মূত্র তৈরির ধাপ হচ্ছে তোমার তিনটা। কয়টা জানতা আগে? তিনটা। মূত্র তৈরির ধাপ হচ্ছে তোমার তিনটা। একটা মিনিট।
আচ্ছা, তোমার এই যে এই অতি সূক্ষ্ম আলট্রা ফিল্ট্রেশনকে তুমি যদি জিজ্ঞাসা করো যে ভাই বাংলায় আমি যদি লিখিতে কি লিখবো, আলট্রা মানে কি অতি সূক্ষ্ম না, আর ফিল্ট্রেশন মানে কি পরিস্রাবন বা ছাঁকা, তাহলে এটাকে বলবো অতি সূক্ষ্ম পরিস্রাবন। বুঝছো? অতি সূক্ষ্ম পরিস্রাবন। আচ্ছা, এখন মূত্র, তাহলে অতি সূক্ষ্ম পরিস্রাবনের মাধ্যমে কি তৈরি হয়? প্রাথমিক মূত্র তৈরি হয়। ঠিক আছে। আচ্ছা, তাইলে আমরা এতটুকু ক্লিয়ার আশা করি। এখন আমরা যাব আহ মূত্র কয়টা পেয়ে সেটা আমরা পরে দেখি। নিকটবর্তী পেঁচানো নালিকা, নিকটবর্তী পেঁচানো নালিকা। ওকে, তো তোমার নিকটবর্তী পেঁচানো নালিকাটা, এটা তোমার কোত্থেকে আসছে? এটা তোমার আসছে বোমান্স ক্যাপসুলের পরে দিয়া, যে তোমার হচ্ছে কন্টিনিউয়েশনটা আছে বোমান্স ক্যাপসুলের, ওইটি নিকটবর্তী পেঁচানো নালিকা। নিকটবর্তী পেঁচানো নালিকার প্রাচীরে, মানে ভিতরে যে প্রাচীর গুলো আছে, ওই ভিতরের প্রাচীরে তোমার হচ্ছে মাইক্রোবিলাই থাকে, আঙ্গুলের মতো কি থাকে? মাইক্রোবিলাই। এই মাইক্রোবিলাই কথাটা কখনো শুনছো তোমরা? হুম? জি স্যার, শুনছো মাইক্রোবিলাই? আচ্ছা, আহ, না আমি আসলে তোমার এসএসসি তো এত পড়াই না, তো আমি জানি না তোমরা আসলে আগে কি পড়ছো না পড়ছো, আমিও তো অনেকদিন আগে পড়ে আসছি, এই জন্য। তাহলে তোমার এর প্রাচীরে আছে মাইক্রোবিলাই, বলো তো মাইক্রোবিলাই এর কাজ কি? জানো? হুম? জানো না? আচ্ছা, মাইক্রোবিলাই এর কাজ শোষণ করা। কি করা? শোষণ করা। আচ্ছা, তাহলে আমরা এতটুকু জানি না রাখি। থাকে নিকটবর্তী বাচন নালিকাতে মাইক্রোবিলাই থাকে। আচ্ছা, আর এটা কই থাকে? কর্টেক্সে নাকি মেডুলাতে? কর্টেক্সে থাকে। আমরা আগে দেখছি না, ওই লাল দাগের উপরে আছে না? দেখো তো, লাল দাগের উপরে না নিচে? উপরে, ভেরি গুড। আচ্ছা, তাই উপরে থাকে, তাহলে ছিল কর্টেক্সে থাকে। আর এটা কার কন্টিনিউয়েশন? এটা ছিল বোমান্স ক্যাপসুল থেকে তৈরি হয়, বোমান্স ক্যাপসুল হতে তৈরি হয়। আচ্ছা, তারপরে ছিল হেনলির লুপ, হেনলির লুপ। আচ্ছা, হেনলির লুপ জিনিসটা কি? এটা হচ্ছে তোমার নিকটবর্তী প্যাচনালিকার পরে, নিকটবর্তী প্যাচনালিকার পরে একটা ইউ আকৃতির পাশ বা লুপ তৈরি হয়। এই লুপটা কে তৈরি করছেন, কোন বিজ্ঞানী তৈরি করছেন জানো? হ্যানলি। হ্যানলি হচ্ছে একটা বিজ্ঞানীর নাম, গঠিত হয়, যেটা তোমার হচ্ছে আবিষ্কার করছে বিজ্ঞানী হ্যানলি। ওনার নাম অনুসারে এটা নাম দেওয়া হয়েছে হ্যানলি লুপ। এই বলো তো, হ্যানলি লুপটা কই থাকে? কর্টেক্স না মেডুলাতে? মেরুলা, ভেরি গুড। মেরুলাতে থাকে। দেখছো, আমরা অনেক কিছু শিখে ফেলছি। মেরুলাতে থাকে। আচ্ছা, তো এর কয়টা বাহু থাকে? দুইটা, আরোহণ আর অবরোহণ। তারপর হচ্ছে দূরবর্তী পেছন নালিকা। ইজি একদম, বুঝছো? মেইনলি আসলে তোমার কনসেপ্ট বোঝা লাগবে। যে আমরা আসলে বায়োলজি শুধু মুখস্থ করি না, এইখানে ফিল্ট্রেশনটা কেন হইতেছে, কি দরকার, আমরা যদি এই রিজন গুলো বুঝে বুঝে পড়ি, তাহলে ইজিলি তুমি মনে রাখতে পারবা, আর নাহলে তোমার কাছে জিনিসগুলো বোরিং লাগবে। যে দূরবর্তী প্যাচনালিকা, দূরবর্তী প্যাচনালিকাটা তৈরি হয় হ্যানলি লুপ থেকে। আচ্ছা, হ্যানলি লুপের কোন বাহু থেকে তৈরি হবে? অবরোহণ বাহু নাকি আরোহণ বাহু? বলো তো। না, অবরোহণ তো নিচে নামছে, উপরে যেটা হচ্ছে এটা আরোহণ, তাহলে এটা দিয়ে কন্টিনিউশন হয়েছে, তাহলে এটা ছিল আরোহণ বাহু থেকে, যেটা উপরে উঠছে। আর যেটা নিচে নিচে নামছে ওটার নাম ছিল কি? অবরোহণ না? বুঝো নাই? হ্যাঁ, তাহলে এটা তৈরি হয়েছে আরোহণ বাহু হতে। আরোহণ বাহুটা কার? হ্যানলি লুপের আরোহণ বাহু হতে শুরু হয়েছে। আচ্ছা, তো তোমার এটা কই থাকে? কর্টেক্সে নাকি মেডুলাতে? কর্টেক্সে থাকে। ওকে। আচ্ছা, তোমার এতটুকু তাহলে আমাদের শেষ। এখন তোমরা কি জানো, এই যে আমরা নালিকা গুলা পড়লাম না, নিকটবর্তী পেছন নালিকা, দূরবর্তী পেছন নালিকা, এই নালিকা গুলা তিনটা নালী, বুঝছো? এই তিনটা নালীকেই
চারিদিকে কি থাকে জানো? এই নালীগুলা চারিদিকে ধরো এরকম আছে, এরকম না, এগুলা চারিদিকে তোমার আহ এইগুলা চারিদিকে এরকম ধমনিকা আছে, বুঝছো? কি আছে? ধমনিকা, এরকম চারিদিকে পেঁচায় পেঁচায় আছে। তো এইগুলাকে কি বলা হয় জানো? এগুলা ছিল কৈশিক জালিকা থাকে, মেইনলি কি থাকে চারিদিকে? কৈশিক জালিকা। এই যে এই তোমার হচ্ছে নালিকা গুলার চারিদিকে কি থাকে? নালিকা গুলোর চারিদিকে কৈশিক জালিকা থাকে। আচ্ছা, এখন কৈশিক জালিকার নাম কি হবে? প্রশ্ন। আচ্ছা, আমাকে বলো একটা জিনিস, নালী ইংলিশ কি? নালিকা টিউবিওল না? চারিদিকে, চারিদিকে মানে কি? মেডিকেল টার্ম কি? হৃৎপিণ্ডের চারিদিকের আবরণকে আমরা কি বলি? তাহলে তোমার চারিদিক মানে কি? পেরি, পেরি। ওকে, তাহলে ছিল পেরি। আর কোশিক জালিকা মানে কি? রক্তজালক বা কোশিক জালিকা বা ক্যাপিলারি। এটা ইংলিশ ক্যাপিলারি বা ক্যাপিলারিস। আচ্ছা, তো এই কোশিক জালিকা গুলাকে আমরা বলবো পেরি টিউবিউলার কোশিক জালিকা। পেরি টিউবিউলার কোশিক জালিকা, বুঝছো? এখন এদের কাজ কি? পেরিটিউবুলার কোশিক জালিকার কাজ কি? এখানে কেন পেরিটিউবুলার কোশিক জালিকা আছে প্রশ্ন। তো এইখানে হচ্ছে তোমার পেরিটিউবুলার কোশিক জালিকা গুলা কি করে, ধরো তোমার এটা হচ্ছে নিকটবর্তী প্যাছানো নালিকাটা, এর চারিদিকে একটা কোশিক জালিকা আছে। এখন সে পানি পুনঃশোষণ করতে পারে। কি করতে পারে? পানি পুনঃশোষণ। এই যে তোমার ওই যে নালী থেকে আসছে, নালী থেকে নিয়ে নিতেছে পানি, বুঝছো? তাহলে তোমার নিকটবর্তী প্যাছানো নালিকা থেকে কই চলে যেতেছে পানিটা? কোশিক জালিকার মধ্যে। আচ্ছা, এখন তোমার কাছে জিনিসটা কেমন প্যাচ লাগতেছে। আচ্ছা, তোমাকে আমি বলি, একটা মূত্র কেমনে তৈরি হয় জানো? মূত্র তৈরির ধাপ হচ্ছিল তিনটা। ধাপ কয়টা? তিনটা। প্রথমে হচ্ছে তোমার অতি সূক্ষ্ম পরিস্রাবণ বা আলট্রাফিল্ট্রেশন। বলো তো, আলট্রাফিল্ট্রেশনের পরে যেটা তৈরি হয় এটাকে আমরা কি বলি? ফিল্ট্রেট, গ্লোমেরুলার ফিল্ট্রেট বা প্রাথমিক মূত্র। ভেরি গুড, প্রাথমিক মূত্র বা গ্লোমেরুলার ফিল্ট্রেট। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এটাকে আমরা কেন চূড়ান্ত মূত্র বলি না, কেউ জানো? কারণ এখানে আরো চেঞ্জ হবে, এই জন্যই। মূত্র বের হওয়ার আগে এটা বের হবে না, আরো চেঞ্জ হয়ে বের হবে, গ্লোমেরুলার ফিল্ট্রেট। আচ্ছা, পরে কি হবে? এর পরে হবে তোমার হচ্ছে এটা পুনঃশোষণ হবে। কি হবে? পুনঃশোষণ। এই যে পেরিটিউবুলার গুলো আছে চারিদিকে, এগুলা পুনঃশোষণ করবে। এটাকে বলা হয় টিউবুলার পুনঃশোষণ। এই দাও পানিটাকে শোষণ করে নিতেছে না, এই চিত্রের মধ্যে আমরা দেখতেছি। এটাকে আমরা কি বলি? টিউবুলার, টিউব থেকে নিতেছে, তো এটা আমরা বলি টিউবুলার পুনঃশোষণ। ধরো যতটুকু তোমার ফিল্ট্রেশন হইতেছে এতটুকু যদি মূত্র হয় না, তা আমাদের বডি থেকে আমাদের প্রয়োজনীয় সব পানি বের হয়ে যাবে, বুঝছো? তোমাকে যদি অ্যাজ এক্সাম্পল আমি বলি, কি প্রাথমিক মূত্র তৈরি হয় কতটুকু জানো? এটা মুখস্থ করো না, যা জানি না রাখো। এটা তৈরি হয় 125 ml/মিনিট। কিন্তু তুমি কি জানো আমাদের চূড়ান্ত মূত্র কতটুকু? 1 ml/মিনিট। তাহলে দেখো, যদি এইটা যদি চূড়ান্ত মূত্র হইতো, তাহলে কি আমাদের মূত্রের বেগ একটু পরে পরে ঘন ঘন মূত্রের বেগ আসতো, এন্ড আমাদের তোমার কি হইতো, ওই আমাদের দেহের প্রয়োজনীয় সকল পানি বের হয়ে যেত। ওকে, তাহলে এখানে কি হইতেছে? টিউবুলার পুনঃশোষণ। এই পুনঃশোষণের মাধ্যমে কি কি পুনঃশোষণ হয়? তোমার পানি এবং প্রয়োজনীয় উপাদান, ধরো বিভিন্ন প্রয়োজনীয় খনিজ লবণ চলে আসছে, এগুলো আমাদের লাগবে, তো এগুলা এখান থেকে সে শোষণ করে নিবে। আচ্ছা, টিউবুলার পুনঃশোষণটা করবে কারা? করবে যে তোমার টিউব গুলা আছে। টিউব গুলা কি কি আছে? নিকটবর্তী প্যাচনালিকা, হ্যান্ডলিল লুপ এবং দূরবর্তী প্যাচনালিকা, সংগ্রাহক নালিকা, চারটাই করবে, বুঝছো? তাহলে টিউবুলার পুনঃসরণ করে কয়টা নালী? চারটা নালীই করে, সংগ্রাহক নালিকা সহই করে। আচ্ছা, তারপর লাস্ট ধাপ। লাস্ট ধাপটা কি জানো? এটা হচ্ছে তোমার টিউবুলার ক্ষরণ। মানে এই টিউবিউল গুলা কিছু ক্ষরণও করবে, বুঝছো? টিউবিউল গুলা নিজেরা কিছু ক্ষরণ করে কিছু পদার্থ। এটা রক্ত থেকেও আসতে পারে,
ওকে, তাহলে রক্ত থেকে কিছু পদার্থ এখানে আসে। ধরো রক্তের মধ্যে কিছু এক্সট্রা পদার্থ আছে, যেমন ধরো রক্তের মধ্যে কি থাকে, ক্রিয়েটিন, ইউরিয়া গুলো আছে, এগুলা আবার চলে আসে এটার মধ্যে। তাহলে এখন ধরো চারিদিকে রক্তটা আছে, আর এদিকে আছে তোমার একটা নালিকা, রেনাল টিউবিউল। তো এটার মধ্যে এখন কি হবে, আগে তোমার ছিল টিউবিউল থেকে গেছিল কোশিক জালিকার মধ্যে, এখন কোশিক জালিকা থেকে টিউবিউলে আসছে, এটা হচ্ছিল কি টিউবুলার ক্ষরণ। বুঝছো? এর মধ্যে দিয়ে কি কি যাইতে পারে, ইউরিয়া, ক্রিয়েটিনিন, এই জিনিসগুলো যায়। মানে যদি এক্সট্রা পদার্থ থাইকা যায় তাহলে এই পদ্ধতিতে যাবে। তো ওইটা হচ্ছিল কি টিউবুলার ক্ষরণ। কারণ টিউবুলার ক্ষরণ করে কে, নিকটবর্তী পেশনালিকা, এই যে পেশনালিকা গুলো আছে এগুলোর মধ্যে কে কে করে। এর মধ্যে নরমালি নিকটবর্তী পেশনালিকা, হ্যানলি লুপ অংশগ্রহণ করে থাকে। কে কে অংশগ্রহণ করে? আর সরি আমি বলবো কি, হ্যানলি লুপ না, নিকটবর্তী পেশনালিকা, দূরবর্তী পেশনালিকা। নিকটবর্তী পেশনালিকার কে, দূরবর্তী পেশনালিকা। জিনিসটা কি তোমাদের কমপ্লেক্স লাগতেছে? বলছি কি বেশি কঠিন লাগতেছে? আচ্ছা, তাহলে এখন এই যে এই তিনটা ঘটনা হওয়ার পর আমরা যেটা পাবো, আলটিমেটলি যেটা পাবো, ওইটাকে আমরা কি বলবো, চূড়ান্ত মূত্র। বুঝছো? চূড়ান্ত মূত্র, যেটা প্রতিদিন কত এমএল বের হয়, 1500 ml। প্রতিদিন 1500 ml মূত্র ত্যাগ করে। ক্লিয়ার? হুম? এই পারবা? হ্যাঁ বলো। আচ্ছা, ক্ষরণ মানে কি জানো? ক্ষরণ মানে তোমাকে কেমনে বলছি, ক্ষরণ মানে নিঃসরণ করা। নিঃসরণ করে না? ধরো তোমার ছিল একটা গ্রন্থি, কি করে, গ্রন্থিগুলা হরমোন এনজাইম ক্ষরণ করে, নিঃসরণ করে। যেমন ধরো আমাদের পাকস্থলী কি করে, অ্যাসিড ক্ষরণ করে, বলি না আমরা পাকস্থলী অ্যাসিড ক্ষরণ করে। এটা হচ্ছে হলো এরকম টিউবুলার ক্ষরণ। মানে বিভিন্ন জিনিস এই যে কোশিক জালিকা থেকে এখানে আসতেছে। ধরো সবগুলা জিনিস এই যে এইখানে ফিল্ট্রেশন হবে এরকম তো নাও হইতে পারে। ধরো সবগুলা ফিল্ট্রেশন হলো না, কিছু বর্জ্য পদার্থ থেকে গেছে, ওইগুলো এইভাবে আসে। ক্লিয়ার? হুম? আচ্ছা দেখো, এখন আমাকে বলো, তোমার যদি ন্যাফ্রনের গঠন আসে তুমি পারবা? হুম? পারবা? মূত্র তৈরির যদি প্রক্রিয়া আসে পারবা? পারবা না মূত্র তৈরির প্রক্রিয়া আসলে? এই যে তিনটা ধাপ দিবা, তিনটা ধাপের মধ্যে কেমনে কি হইতেছে ঘটনাগুলো যে আমি বলছি এতক্ষণ, প্লাস একটু একটু লেখা দিছি, ওই জিনিসগুলা অনুযায়ী বলবা। আচ্ছা, এখন তোমার পরীক্ষায় আসতে পারে ন্যাফ্রনের কাজ। তাইলে ন্যাফ্রনের কাজ প্রথমেই তুমি কোনটা বলবা? এতক্ষণ যেটা পড়লাম, কি তৈরি করা, মূত্র তৈরি করা। তাহলে ফার্স্ট হলো ছিল মূত্র তৈরি করা। আচ্ছা, এখন দেখো, খুবই সহজ ভাবে আমরা এখন একটু টেকনিক্যালি পড়বো। এটা আমরা কিভাবে মনে রাখবো, এই মূত্র তৈরি করে, প্লাস মনে রাখবা 3p2n, 3p2n মানে হচ্ছিল তিনটা পি, দুইটা এন। কি কি? প্রথমে দেখো, প্রথমেই তোমার কি হয় ন্যাফ্রনের মধ্যে, অতি সূক্ষ্ম পরিস্রাবণ নাকি? তাইলে ন্যাফ্রনের কাজ হচ্ছিল পরিশ্রুতকরণ, পরিশ্রুতকরণ। তারপরে কি হয়, হুম, টিউবুলার পুনঃশোষণ হয় না? টিউবুলার পুনঃশোষণ, তাহলে পরের কাজটা হবে পুনঃশোষণ। তাহলে নেফ্রনের আরেকটা কাজ ছিল পুনঃশোষণ। তুমি এইগুলা হেডলাইন দিয়া ভিতরে এই ঘটনাগুলা লিখবা যে পুনঃশোষণ হয়, যত যে অংশটা আসে এর মধ্যে থেকে, এরা চারিদিকে থাকে পেরিটিউবুলার কোশিক জালিকা। এই কোশিক জালিকার মধ্যে বিভিন্ন তোমার হচ্ছিল পানি এবং বিভিন্ন প্রয়োজনীয় উপাদান শোষণ হয়ে ফিরে আসে, যেটাকে আমরা বলি টিউবুলার পুনঃশোষণ। এই ঘটনাটা ঘটে। তারপর ছিল এইটা, আহ পি, আরেকটা পিতে কি, আরেকটা পিতে হচ্ছে তোমার পিএইচ নিয়ন্ত্রণ। পিএইচ নিয়ন্ত্রণ। এখন তোমরা বলতেছো ভাই নালিকার যে ক্ষরণ হয় এটা তো আপনি বললেন না। এই যে পরে এনে বলবা নালিকার ক্ষরণ, যেটা শেষের ধাপ দেখছিলাম, মূত্র তৈরির তিনটা ধাপ পাইছো?
আচ্ছা, আরেকটা এন কি? নতুন পদার্থ সৃষ্টি। নতুন পদার্থ সৃষ্টি। দেখো, বিভিন্ন পদার্থ সে শোষণ করে নিতেছে না, তখন ওই পদার্থগুলোর মধ্যে বিক্রিয়া হয়ে নতুন পদার্থ তৈরি হইতে পারে। বুঝছো? হুম। তাহলে এরকম হেডলাইন দিয়ে ভিতরে ওই কথাগুলো লিখে দিবা, পারবা না? হুম। বলো বলো বলো, পারবা? ওকে। হ্যাঁ, তাহলে আমাদের নেফ্রন শেষ, আমাদের বৃক্ষ শেষ। এখন হচ্ছিল অসমো রেগুলেশন। তোমাদের কি অসমো রেগুলেশন সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে থাকলে আমাকে বলতে পারো। দেখি কে কি জানো অসমো রেগুলেশন সম্পর্কে, একটু শুনি। হ্যাঁ, ভেরি গুড। আর কেউ কিছু বলবা? শুধু কি পানির ভারসাম্য রক্ষা করলে ওইটাকে আমরা অসমো রেগুলেশন বলবো? হুম। হ্যাঁ, ভেরি গুড, আরো অনেক সুন্দর বলছো। আরো কেউ কিছু বলবা? আচ্ছা। আহ, এখন আমরা আমাদের বইয়ে অসমো রেগুলেশন সম্পর্কে কিছুই দেয় নাই। আচ্ছা, আমরা একটু অসমো রেগুলেশন জিনিসটা আসলে কি একটু বুঝ জানি। আর খোদাই এসব গুরুত্বপূর্ণ, অপরিসীম, তুলনায় হয় না এসব লেখা বই রাখা আছে তোমার বইটা। আমি তোমার বইটা রিডিং করে আমি আসতেছিলাম যে কি লেখছে বলে, এখন এটা থেকে কি বুঝবে? কিছুই তো বুঝবে না। আচ্ছা, মেইনলি অসমো রেগুলেশন বলতে কি বোঝায় জানো? জীবন্ত কোষের মধ্যে, জীবন্ত কোষের অন্ত ও বহি পরিবেশ, মানে একটা কোষের ভিতরের পরিবেশ এবং বাইরের পরিবেশের মধ্যে অবিশ্রবণিক চাপের ভারসাম্য রক্ষা। অবিশ্রবণিক চাপের ভারসাম্য বা সমতা রক্ষা। চাপের সমতা রক্ষা। আচ্ছা, এটা হচ্ছে মেইনলি অসমো রেগুলেশন। এই রক্ষাটা কেমনে হইতে পারে? বুঝছো, এটা দুই ভাবে হইতে, এটা হচ্ছে পানি এবং লবণের ভারসাম্য রক্ষার মাধ্যমে হইতে পারে। তাইলে এটা আমরা বলতে পারি এটা কেমনে হইতে পারে, তুমি সহজভাবে দিলে বলবা রক্তে পানি ও আয়নের সাম্য, পানি ও আয়ন সাম্য তা রক্ষা করা। এটা কি আমরা বলতেছি কি অসমো রেগুলেশন। ওকে। আচ্ছা, তো অসমো রেগুলেশন পদ্ধতিতে আহ কেমনে কাজ করে? আচ্ছা, তোমার আমাকে বলো, নেফ্রন কয়টা কাজ করতেছে? পরিশ্রুতকরণ, পুনঃশোষণ, আর হচ্ছিল ক্ষরণ। এই তিনটা কাজ করতেছে না? হুম। আচ্ছা, তোমার এখন এই অসমো রেগুলেশনের মধ্যে যে একটা একটা হরমোন কাজ করে, বুঝছো? এডিএইচ হরমোন। কি হরমোন? এডিএইচ হরমোন। যে অসমো রেগুলেশনে কাজ করে কোন হরমোন? এডিএইচ হরমোন। আচ্ছা, তোমরা কি পিটুইটারি গ্রন্থির নাম শুনছো? হুম। শুনছো? আচ্ছা, তাহলে এই জিসা শুনছো? আচ্ছা, তাহলে এই এডিএস গ্রন্থিটা, এডিএস হরমোনটা ক্ষরণ করে কে জানো? ওই পিটুইটারি গ্রন্থি। আচ্ছা শোনো, আমি কিন্তু তোমাদেরকে ইন ডিটেইলস পড়াইতেছি, তোমাদের যদি মনে হয় যে না কঠিন লাগতেছে আমাকে বলবা, আমি একটু ভাইঙ্গা ভাইঙ্গা পড়াবো, বুঝছো? কারণ মানে আমি ঠিক জানি না তোমরা, তোমাদের বই আসলে কতটুকু পর্যন্ত দেওয়া। তাও আমি সব একদম একদম জিরো থেকে পড়াইতেছি। আচ্ছা, ধরো তোমার বডিতে পানি কমে গেছে, পানি কমে গেছে, বুঝছো? পানি কমে গেছে। এখন কি হবে? পানি কমে গেলে তোমার এডিএইচ আছে না? এডিএইচ বেড়ে যায়, বুঝছো? তাহলে পানি কমলে কি হইব? এডিএইচ বাড়বে। আর এডিএইচ বাড়লে কি হবে জানো? পানির পুনঃশোষণ বাড়বে। পানির পুনঃশোষণ। পুনঃশোষণ মানে কি? ওই যে তোমার নালিকা গুলা আছে, রেনাল কর্ভ টিউবিউল গুলা, ওই রেনাল টিউবিউল থেকে পানি কই প্রবেশ করবে? রেনাল টিউবিউল থেকে পানি কই যায়? রক্তে যায় না? টিউবিউল থেকে
পানিটা কই যাবে? রক্তে। তাইলে বলো এখন কি পানির পরিমাণ বাড়বে দেহে নাকি কমবে? আচ্ছা একটা জিনিস দেখো, যদি সে পুনঃশোষণ না করতো, এই পুনঃশোষণটা যদি না করতো তাহলে এই পানিটা কি হইতো? মূত্র হিসেবে আমাদের দেহ থেকে বের হয়ে যেত না? হুম? এই বোঝো নাই কথাটা? না বুঝলে বলো। মানে যদি কোনো কারণে এটা যদি না পুনঃশোষণ হতো তো এটা মূত্র হিসেবে বের হয়ে যেত, তখন অনেক ডেফিসিয়েন্সি দেখা যেত পানি। কিন্তু এটা কি করছে? হ্যাঁ, তখন এটা কি করছে? পুনঃশোষণটা বাড়ছে। তাহলে পুনঃশোষণ বেশি হয়। তাহলে পুনঃশোষণ বেশি হইলে আলটিমেটলি কি হইতেছে? পানির পরিমাণ বাড়তেছে না কমতেছে? পানির পরিমাণ বাড়তেছে। তাহলে এই পানির ভারসাম্য রক্ষা পাইলো? হ্যাঁ? পানি কি ঠিক মতো আছে এখন? হ্যাঁ, তাহলে এই কাজটা কে করছে? কিডনি। হ্যাঁ, এডিএস তো তোমার হচ্ছে হরমোনটা, হরমোন কার মাধ্যমে কাজ করছে? কিডনির উপর কাজ করছে, কিডনি পুনঃশোষণ বাড়ায় দিছে। বুঝছো? এডিএস এসে কাজ করে কিডনি টিউবওয়েল গুলার উপরে, পরে তোমার কিডনি কি করছে? পানির পুনঃশোষণ বাড়ায় দিছে, বাড়ায় দিয়া পানি নিয়ন্ত্রণ করছে। ক্লিয়ার? হুম? ওকে। আচ্ছা, আর তোমার যদি তোমার পানির পরিমাণ তোমার বেড়ে যায়, পানি বেড়ে যায়, তাহলে উল্টাটা হবে। পানি বাড়লে এডিএস কমবে না বাড়বে? পানির সাথে এডিএস এর সম্পর্ক ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক মানে বুঝো? হ্যাঁ, বিপরীত। তাহলে পানি বাড়লে এডিএস এর পরিমাণ কি হবে? কমবে। তাহলে এডিএস যদি কমে, তাহলে এডিএস এর সাথে পুনঃশোষণের সম্পর্ক কিরকম জানো? সমানুপাতিক। তাহলে পুনঃশোষণ কি বাড়বে না কমবে? কমবে। তাহলে পুনঃশোষণ যদি কম হয় তাহলে পানি কি বেশি বের হবে নাকি কম বের হবে মূত্রের মাধ্যমে? না, বেশি। ধরো এই তো মূত্রের মাধ্যমে বের হবে, পুনঃশোষণ সে কম করছে, তার মানে পানিটা টিউবওয়েতে এই টিউবটার মধ্যে রয়ে গেছে। এটা তো মূত্র, মূত্র। আর এটা হচ্ছে আমাদের সাইডে ছিল রক্তচালিকা। তাহলে রক্তচালিকা যদি শোষণ কম করে তাইলে কি মূত্র বেশি বের হবে না? হুম? মূত্র বেশি হবে না? এই যদি শোষণটা কম করে, শোষণ কম করতেছে, তাহলে কি মূত্রের পরিমাণ, এটার পরিমাণ বেশি থাকবে না? হুম? হ্যাঁ, তাইলে পুনঃশোষণ কম করে, তাহলে মূত্রের পরিমাণ কি বাড়বে না কমবে? বাড়বে। আর দেহের মধ্যে পানির পরিমাণ তাহলে কমবে না বাড়বে? কমবে। বুঝছো কেমনে ভারসাম্য রক্ষা পাইছে? হুম? আচ্ছা, তাহলে অসমো রেগুলেশন সম্পর্কে আগে যা জানতা এখন একটু বেশি হইলেও তো জানছো, একটু হলেও তো বেশি জানো নাকি? হুম? নাকি এর আগে থেকে জানতা এই প্রসেসটা? আচ্ছা, তাইলে আমাদের অসমো রেগুলেশন শেষ। এখন আমরা দেখবো তোমার বৃক্কে পাথর। তারাও 1 মিনিট আসতেছি। দেখো, কিডনিতে তোমার যে ছোট আকারের কোনো তোমার পাথর জাতীয় পদার্থ সৃষ্টি হয়, ওইটা কি আমরা বলতেছি কিডনির পাথর। তো কিডনির মধ্যে ছোট আকারের পাথর সৃষ্টি হওয়াকে আমরা কি বলি? বৃক্কে পাথর। বুঝছো? আচ্ছা, তো এইটা তোমার নর্মালি কি এটা হইলে আমাদের কোনো সমস্যা আছে? না, এটা হইলে আমাদের কোনো সমস্যা ধরা পড়ে না। সমস্যা ধরা পড়ে না। আচ্ছা, সমস্যা ধরা পড়ে না। তাহলে ভাই কি সমস্যা? এখন এই পাথরটা যদি কোনো কারণে আমাদের যে রেনাল টিউব গুলো আছে, রেনাল টিউবে চলে আসে, রেনাল
টিউবিউল হয়ে মূত্রথলিতে চলে আসে, মূত্রথলিতে চলে আসে, রেনাল টিউবিউল হয়ে মূত্রথলিতে চলে আসে, তখন কি তাইলে প্রস্রাবে বাধা হবে না? তোমার ইউরিনেশনটা কি স্বাভাবিকভাবে হবে? মানে প্রস্রাবটা কি স্বাভাবিক হবে? না, প্রস্রাবে বাধা দিবে। ভেরি গুড। এখন প্রস্রাবে বাধা দিলে কি হয় জানো? ফ্ল্যাঙ্ক পেইন হয়, মানে পিছনে কোমরে ব্যথা হয়। পিছনে ব্যথা হয়, পিছনে কোমরে ব্যথা হয়, কোমরে ব্যথা হয়। বুঝছো? এটাকে কি পেইন বলে জানো? এটাকে বলা হয় ফ্ল্যাঙ্ক পেইন। ওকে, তাহলে ফ্ল্যাঙ্ক পেইন হবে। আচ্ছা, তো এটা তোমার নর্মালি এটা ট্রিটমেন্ট কিসের উপর নির্ভর করে? এটা ট্রিটমেন্ট নির্ভর করে পাথরের সাইজের উপর, পাথরের সাইজের উপর। এখন বর্তমানে কিছু ডিজিটাল ট্রিটমেন্ট আছে, কিছু ডিজিটাল ট্রিটমেন্ট, যেটাকে আমরা বলি ইউরেটোস ইউরেটারোস্কোপিক। আচ্ছা, তুমি আমাকে একটা জিনিস বলো, যদি তোমার রেনাল টিউবিউল হয়ে প্রথমে কই যাবে এটা? ইউরেটারের মধ্যে যাবে না? রেনাল টিউবিউল থেকে প্রথমে তো ইউরেটারে যাবে নাকি? পরে না মূত্রথলিতে যাবে? প্রথমে তো ইউরেটারে যায় না, মূত্রনালীতে। হুম, তাহলে ইউরেটারের মধ্যে যদি থাকে তখন আমরা কি করব? ইউরেটারোস্কোপিক, মানে এই যে ইউরেটারের মধ্যে এই প্রসেসটা হয়, এই জন্য এটার নাম কি? ইউরেটারোস্কোপিক। বুঝছো? অথবা আরেকটা ট্রিটমেন্ট আছে, ওইটাকে আমরা বলি আল্ট্রাসনিক লিথট্রিপসি। আল্ট্রাসনিক মানে কি জানো? একটা তোমার আল্ট্রাসাউন্ড ব্যবহার করা হয়, ব্যবহার করে কাজটা করা হয়। এছাড়া বৃক্ষে অস্ত্রোপচার করে, মানে সার্জারি করে। বুঝছো? সার্জারি মানে কাটাছেঁড়া করে। তাইলে আমাদের এটা ঠিক হইতে পারে। এখন কথা হচ্ছে, কোনো কারণে তোমার যদি কিডনিটা নষ্ট হয়ে যায় বা কিডনিতে সমস্যা হয়, সেই ক্ষেত্রে তুমি কি করবা? মানে তোমার কিডনি বিকল হলে এখন তোমার ট্রিটমেন্ট কি? আচ্ছা, এখন তোমার কিডনি যে বিকল হয়েছে তুমি কেমনে বুঝবা জানো? কি টেস্ট করে? রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা। রক্তে কিসের মাত্রা? হুম, ক্রিয়েটিনিনের মাত্রা টেস্ট করে তুমি কি বুঝতে পারবা? রিপোর্টার, রক্তে তোমার হচ্ছে হলো ক্রিয়েটিনিন, ক্রিয়েটিনিনের, ক্রিয়েটিনিন, তো নিনিন লিখে ফেলছি। আচ্ছা, আচ্ছা একটা কথা বলো, মেইনলি তোমাদের পরীক্ষা আছে আর 1 মাস। এখন আমি তোমাদেরকে একাডেমিক 2 মাসের মতো আছে, না 1 মাস আছে, 2 মাস, না তো 1 মাসই। তো এখন তোমরা যে এই স্টেজে আইসা ক্লাস করতেছো, এর জন্য আমি তোমাদের প্রতি অনেক থ্যাঙ্কফুল, যে এখন এই স্টেজেও তোমরা ক্লাস করতেছো, আমার উপরে ভরসা রাখছো। ঠিক আছে? আচ্ছা, নর্মালি তোমরা যে ভরসা রাখছো এটাই অনেক কিছু, কারণ তোমরা আমাকে চিন্তাও না, কিছুই না। হুট করে আমি একজন, মানে তোমাদের ব্যাচের একটা, মানে ছেলে আমাকে মেসেজ দিল, যে না, মেয়ে দিছিল, যে মানে আমি যদি তাদেরকে হেল্প করি তো ভালো হবে। তো আমি বললাম হ্যাঁ, তোমরা যদি ইন্টারেস্টেড থাকো তাহলে আমি করতে পারি। দেন তো মানে আমি গ্রুপটা খুলে দিলাম, দেন ও কয়েকজন অ্যাড দিছে, তারপর বাকি তোমরা সবাই মিলে যে ইনিশিয়েটিভটা নিছো, মানে আমি এটা দেখে খুবই মানে খুবই খুশি হয়েছি যে এই ইনিশিয়েটিভটা তোমরা নিছো। তোমরা তো লটারির ব্যাচ না, তোমরা তো ইন্টারভিউ দিয়ে ঢুকছো, ঠিক না? তো তোমাদের মানে এই আরো মনে হয় তোমার কত বছর আর আর একটা ব্যাচ মনে হয় আছে না? তোমাদের পরের ব্যাচ থেকে লটারি শুরু হয়েছে না নাকি? আরো একটা ব্যাচ আছে লটারি ছাড়া? আচ্ছা, পরের ব্যাচ থেকে, তার মানে এই এই তোমাদের ব্যাচটা হচ্ছে লাস্ট ব্যাচ, যারা হচ্ছে হলো নিজের আগ্রহ থেকে পড়াশোনা করতে চাইতেছো, মানে যারা পাইলটে আছে। এরপরের থেকে তো আর এরকম থাকবে না। মানে এই জিনিসটার জন্য আমি খুবই আসলে মানে আমিও খুবই প্রাউড ফিল করছি। আমি ওই দিন স্কুলে গেছিলাম, ইদ্রি স্যারের সাথে আমি এই জিনিসটা নিয়ে আলাপ করলাম, যে স্যার, মানে আসলে এই ব্যাচটা পর্যন্তই আমরা আসলে একটু আশার আলো দেখতে পাইতেছি।
দেন আমরা আর পাবো না, কারণ ওই পোলাপান দেখলাম যে ব্যাচটা 10 এর ওই স্টাডি ট্যুরে যাবে, কি শুরু করছে মানে স্যাররা 1-2 দিনের মধ্যে ওদের স্টাডি ট্যুরে নিয়ে যাবে। 2 দিনে কি স্টাডি ট্যুর পসিবল? যাই আছে, ওইটা ইন্টারনাল ম্যাটার, বাট আমি ওই সময় ছিলাম তো ওইটা দেখলাম ঝামেলা টামেলা। তো এই যে জিনিসগুলা, তো আমি তোমাদের প্রতি অনেক থ্যাঙ্কফুল যে তোমরা বর্ষাটা রাখছো। এখন তোমরা বলো, তোমরা কি আসলে নতুন কিছু শিখতে পারতেছো, বা তোমাদের বেসিক ক্লিয়ার হইতেছে, নাকি মানে টাইম ওয়েস্ট হইতেছে কাইন্ড অফ? আচ্ছা, তো আমি চেষ্টা করছি তোমাদের মানে জিনিসগুলো একটু সাজায় দিতে। আমি চেক করছি বোর্ডে কি আসে, ওই জিনিসগুলো তোমাদের একটু মানে বিস্তারিত পড়ায় দিতে, বুঝছো? আর তোমাদের বেসিকটা ক্লিয়ার করতে। আমার মেইন ইন্টেনশন ছিল তোমাদের বেসিক ক্লিয়ার করা, নট তোমাদের কিছু শেখানো নতুন করে। আমি বেসিকটা জাস্ট ক্লিয়ার করার জন্য চেষ্টা করছি। ওকে। আচ্ছা, তাহলে কিডনি বিকল, এটা হচ্ছে রক্তে ক্রিয়েটিনের মাত্রা চেক করে। চেক করে তুমি বুঝতে পারবা, দেখবা তোমার কিডনিতে সমস্যা হলে তুমি ডাক্তারের কাছে গেলে তোমার ক্রিয়েটিন টেস্ট দিবে। ওকে। তাহলে তুমি তোমার ছেলে, তুমি এখন থেকে ডাক্তারের কাছে গেলে তোমাকে যদি টেস্ট দেয়, ওটা তুমি যদি দেখো ক্রিয়েটিন, তার মানে বুঝবা ডাক্তার তোমার আব্বু আম্মু বা তোমার যে রিলেটিভের সাথে গেছো, ওই রিলেটিভের কিডনি সম্পর্কিত কোনো কিছু সন্দেহ করছিল। ওকে। আচ্ছা। আবার ওই আমি যে তোমার হচ্ছিল যখন ইন্টারে পড়তাম, তখন হচ্ছিল আমার একজন রিলেটিভকে নিয়ে গেছি। ওনার তোমার শরীরে পানি আসছিল। Then আমি ডাক্তারকে বললাম যে স্যার আপনি একটু আহ, একটা কিডনি টেস্ট দিয়ে দেন, ক্রিয়েটিন টেস্ট দিয়ে দেন, বুঝছো? যে কিডনিটা ঠিক আছে কিনা একটু দেখে আনি। পরে বলছে হ্যাঁ ক্রিয়েটিন এটা করে নিও, তারপর স্যার দিয়ে দিল। মানে দেন হচ্ছিল আমি আমি একটু মানে একটু ফ্লেক্স পাইলাম না, তাহলে আমি তো ঠিকই বলছি, ডাক্তারও ভাবছে না ছেলেটা দিলে জানে অনেক কিছু, বুঝছো? মানে এই জিনিসগুলো আসলে মজা আছে। তো এখন তো আমাকে সবাই চিনে, ডাক্তার যারা আছে, ডাক্তার মনোনয়ন ডাক্তার সবার সাথে মোটামুটি ভালো সম্পর্ক। তো এটাই, তোমরা এই জিনিসগুলা মানে যখনই পড়ো প্র্যাকটিক্যাল লাইফের সাথে ক্যালকুলেট করে পড়বা। আচ্ছা, তো আমরা একদম শেষের দিকে আছি ক্লাসে। ডায়ালাইসিস, ডায়ালাইসিস জিনিসটা আসলে কি? ধরো তোমার কিডনি কাজ করতেছে না, বৃক্ক বিকল অবস্থায় আছে, সেই ক্ষেত্রে তোমার ডায়ালাইসিস করা লাগবে। এটা হচ্ছে তোমার বৃক্ক সম্পূর্ণ অকেজো বা বিকল হওয়ার পরে, মানে বৃক্ক যেই কাজটা করতো না, আলট্রা ফিল্ট্রেশন, এটা তুমি কৃত্রিম ভাবে করলে ওইটাকে ডায়ালাইসিস বলি। যে বৃক্ক অসম্পূর্ণ বা অকেজো হওয়ার পর, অকেজো হওয়ার পর তুমি এটা করবা। হওয়ার পর তোমার রক্ত পরিশোধনের পদ্ধতি, রক্ত পরিশোধনের কৃত্রিম পদ্ধতি, কারণ এটা তুমি কৃত্রিম ভাবে করতেছো, পরিশোধনের কৃত্রিম পদ্ধতি। আচ্ছা, এইখানে কি হয় ফার্স্ট অফ অল? আচ্ছা, প্রথমে তুমি কি করবা জানো? ধরো এটা তোমার হাত, এটা ধরো ধমনী, আর এটা ধরো শিরা। আচ্ছা, এখন তুমি ধমনীর মধ্যে একটা, তোমার যেই হাতের ধমনীর মধ্যে একটা তুমি ক্যাথেটার প্রবেশ করাবা। কি প্রবেশ করাবা? ক্যাথেটার। ক্যাথেটার আসলে কি? এই ডায়ালাইসিস মেশিনের টিউবটাকে বলতেছি আমরা ক্যাথেটার, বুঝছো? এইটা হচ্ছিল ধমনী, লালটা, আর নীলটা হচ্ছিল শিরা, আর এটা ধমনী। তাহলে প্রথমে তুমি কি ঢুকাবা? এটার মধ্যে একটা ক্যাথেটার প্রবেশ করাবা। তাহলে এইটাকে আমরা কি বলতেছি? ক্যাথেটার, ক্যাথেটার বা ডায়ালাইসিস টিউব। আচ্ছা, ক্যাথেটার প্রবেশ করাইলা। আচ্ছা, আর অন্য প্রান্তে আরেকটা ক্যাথেটার প্রবেশ করাবা, এই ক্যাথেটারের আরেকটা মাথা। ধরো এখানে তোমার প্রথমে আইসা এখানে পাম্পিং হইতেছে, পাম্পিং হয়ে এটা ক্যাথেটার মেশিনে প্রবেশ করতেছে। ঠিক আছে? তাহলে ক্যাথেটারে একটা প্রান্ত তুমি লাগাইছো কই? হাতের ধমনির মধ্যে, আর একটা প্রান্ত শিরার মধ্যে। তাহলে রক্তটা যাইতেছে তোমার হচ্ছিল কোন সেটা আমি চিহ্নটা উল্টা দিছি। রক্ত যাইতেছে কোত্থেকা? ধমনী থেকে। ওকে, ধমনী থেকে। এটা হচ্ছে একটা পাম্প। তাহলে পাম্পের সাহায্যে ধমনী থেকে রক্তটা কই যাইতেছে? তোমার ডায়ালাইসিস মেশিনে। আচ্ছা, তো ডায়ালাইসিস মেশিনের মধ্যে যাইতেছে। এখন তুমি আমাকে একটা জিনিস বলো, রক্তটাকে যে তুমি বের করছো, রক্তটাকে জমাট বাইতে যাইতে পারে না? হুম, বলো।
রক্ত কি বাইরে থাকলে, ধরো আমরা ধরো মাছ কাটলে এইসব কাটলে আমরা যে দেখি, তো ওইটা কি হয়, তোমার হচ্ছে রক্ত জমাট বাইধা যায়। এখন তুমি যে রক্তটা বের করতেছো এই ক্যাথেটার দিয়ে, রক্তটা কি ক্যাথেটারের মধ্যে জমাট বেঁধে যাবে না? হুম, জমাট বেঁধে যেতে পারে, বুঝছো? তো এই জন্য এই যে যন্ত্রটা, এটার মধ্যে আমরা হ্যাপারিন দিই। হ্যাপারিনের কাজ কি? রক্ত জমাটে বাধা দেওয়া, বুঝছো? তাহলে হ্যাপারিন থাকে। হ্যাপারিনের কাজ কি? রক্ত জমা। এই কেউ তোমরা এই পর্যন্ত ব্লাড দিছো? কাউকে রক্ত দিছো যারা আসো? না তো মেয়েরা, মেয়েরা তো সাধারণত দেয় না। আচ্ছা, তো তোমার এই রক্ত জমা, তোমার দেখবা কি রক্ত দিতে গেলে যে ব্যাগের মধ্যে রক্তটা নিবে না, ওই ব্যাগের মধ্যে দেখবা আগে থেকে একটা লিকুইড থাকে, ওইখানে হ্যাপারিন থাকে, যাতে ওই রক্তটা ব্যাগের মধ্যে জমাট না বাঁধে, বুঝছো? আচ্ছা, তো এই মেশিনের মধ্যে আসলে কি আছে? এই মেশিনের মধ্যে আছে তোমার ডায়ালাইসিস ফ্লুইড। কি আছে? ডায়ালাইসিস ফ্লুইড দেওয়া আছে, বুঝছো? তোমার এই যে ধরো একটা যন্ত্র আছে, এইটা থেকে তোমার ফার্স্ট অফ অল এটার উপরের অংশে ধরো বিশুদ্ধ ডায়ালাইসিস আছে। বিশুদ্ধ ডায়ালাইসেট একটা দ্রবণ আছে। এই দ্রবণটাকে আমরা বলতেছি কি? বিশুদ্ধ ডায়ালাইসেট। ধরো আমরা দুইটা পাত্রই দিই। বিশুদ্ধ ডায়ালাইসেট। যেহেতু আমি হাঁটতেছে না। আচ্ছা, আর এখানে হচ্ছে তোমার বর্জ্য সহ ডায়ালাইসেট। বর্জ্য সহ ডায়ালাইসেট। আচ্ছা, তুমি কি করবা, এইটা থেকে এইখানে একটা সংযোগ দিয়ে দিতেছো, আর এটা থেকে এটাতে আবার ব্যাক করতেছে। এখন এনে আসলে মেকানিজমটা কি? এটা আমরা এত মানে কেমনে প্রসেসটা হইতেছে এটা আগে দেখলাম, এখন আমরা মেকানিজমটা বুঝবো, যে এখানে আসলে কি এমন হইতেছে যাতে আমাদের রক্তটা ক্লিয়ার হয়ে যাইতেছে। দেখো, এখানে ডায়ালাইসেট বলতে আসলে কি? ডায়ালাইসেট কি আসলে? ডায়ালাইসেট, আচ্ছা, ডায়ালাইসিস হচ্ছে তোমার বা ডায়ালাইসিস দ্রবণ, ডায়ালাইসিস দ্রবণ, এটার মধ্যে সব ডায়ালাইসিস দ্রবণ আছে। তো ডায়ালাইসিস দ্রবণ জিনিসটা কি? এইটা হচ্ছে তোমার নর্মালি আমাদের রক্তে বিভিন্ন উপাদান যেই মানে একটা অনুপাতে থাকে না, নির্দিষ্ট অনুপাতে সকল উপাদানগুলা আমাদের বডিতে, রক্তের মধ্যে। হুম, রক্ত আমাদের বডিতে কি একটা নির্দিষ্ট তোমার হচ্ছে উপাদান, নির্দিষ্ট পিএইচ এবং নির্দিষ্ট উপাদান নিয়ে গঠিত, নাকি? রক্ত হচ্ছিল নির্দিষ্ট তাপমাত্রা, নির্দিষ্ট উপাদান, এগুলা নিয়ে গঠিত। আচ্ছা, তো এইরকম উপাদান এবং তোমার নির্দিষ্ট তাপমাত্রা যা যা আছে ভারসাম্য, এটার সাথে ভারসাম্য রেখে একটা দ্রবণ তৈরি করা হয়েছে। এই দ্রবণটাকে আমরা বলতেছি ডায়ালাইসিস দ্রবণ। কি বলতেছি? ডায়ালাইসিস দ্রবণ। এখন ওয়াইট, আচ্ছা, তো ডায়ালাইসিস দ্রবণ, এখন আশা করি শোনা যাবে। আমি তোমার মাইক ভাবতেছি উল্টাটা, হ্যাঁ হ্যাঁ, মাইক উল্টা নিছি দাও। ডায়ালাইসিস দ্রবণ, তো ডায়ালাইসিস দ্রবণ, এখন এটার মধ্য দিয়ে যখন রক্তটা আসলো টিউবটা দিয়ে, ঠিক আছে, এই হচ্ছে রক্ত, আর এই টিউবটা, তুমি কি জানো টিউবটার প্রাচীর হচ্ছিল, টিউবের প্রাচীর আংশিক অর্ধবেদ্য, আংশিক বেদ্য, কি আংশিক ভেদ্য, মানে কি? মানে হচ্ছে তোমার এটার মধ্য দিয়ে অতি ক্ষুদ্র অণু এবং পানি বেপিত হইতে পারে। আংশিক বেদ্য মানে কি? টিউবের প্রাচীর আংশিক বেদ্য মানে হচ্ছিল অতি ক্ষুদ্র অণু, অতি ক্ষুদ্র অণু ও পানি বেপিত হইতে পারে।
কিন্তু রক্তকণিকা ও প্রোটিন ব্যাপৃত হইতে পারে না। এখন কথা হচ্ছে যদি রক্তকণিকা আর প্রোটিন ব্যাপৃত হইতো তাহলে কি এই জিনিস রক্তকণিকা বের হয়ে যাইতো না? তাইলে শুধু কি এই শিরা দিয়ে তারপর যখন তুমি আবার প্রবেশ করাইছো তখন শুধু পানি গিয়ে প্রবেশ করতো বা বিভিন্ন উপাদান, মেইন রক্ত উপাদান গুলা রক্তকণিকা গুলা কমে যাইতো না? তো এই জন্য এরকম ভাবে বানানো হয়েছে যাতে শুধুমাত্র কি যাইতে পারে, অতি ক্ষুদ্র অণুগুলা যাইতে পারে যেগুলা বর্জ্য পদার্থ, বাট রক্তকণিকা এবং প্রোটিন ব্যাপৃত হইতে পারবে না। আহ আচ্ছা, এখন এখন ঠিক থাকবে। তো তোমার প্রোটিন ব্যাপৃত হয়। এখন এটার মধ্যে এনে কি আছে? ডায়ালাইসিং দ্রবণ, ডায়ালাইসিস ডায়ালাইসিস দ্রবণ। তাইলে এখন কি হবে জানো, এই দুইটার মধ্যে ভারসাম্য না আসা পর্যন্ত এখানে ব্যাপন চলতে থাকবে। দুইটার মধ্যে সমতা না আসা পর্যন্ত কি চলবে? ব্যাপন। তাহলে এখানে কি হবে? ব্যাপন হবে। ব্যাপনটা কতক্ষণ চলবে? এই রক্ত এবং ডায়ালাইসিসের মধ্যে সমতা না আসা পর্যন্ত। তাহলে রক্ত ও ডায়ালাইসিস দ্রবণের মধ্যে সমতা না আসা পর্যন্ত কি চলে এখানে? ব্যাপন চলতে থাকে। বুঝছো? তাহলে ব্যাপন চলতে থাকে, ফাইন। এখন তাইলে কি হবে, বর্জ্য পদার্থ গুলা কি রক্ত থেকে বের হয়ে যাবে না সমতায় আসার জন্য? ফলে বর্জ্য পদার্থ বের হয়ে আসে। বুঝছো জিনিসটা? তারপরে যে বিশুদ্ধ যে জিনিসটা আছে, বিশুদ্ধ রক্তটা, ওইটা আবার ক্যাথেটার দিয়ে বা টিউব দিয়ে শিরার মধ্যে প্রবেশ করে দেওয়া হয়। টিউব দিয়ে শিরাতে প্রবেশ করে দেওয়া হয়। এই বুঝছো জিনিসটা? হুম। আচ্ছা, বলতেছি। তো নর্মালি আমাদের কিডনি কাজ করতেছে না, আমাদের কি রক্তের মধ্যে যে খারাপ উপাদানগুলা বর্জ্য পদার্থগুলো আছে ওইগুলাকে আমরা বের করব। কেমনে বের করব? ফার্স্ট অফ অল রক্তটা ধমনী থেকে আমরা নিব একটা টিউবের মাধ্যমে, নিয়ে প্রবেশ করালাম ডায়ালাইসিস যন্ত্রে। ডায়ালাইসিস যন্ত্রের মধ্যে এই ধর না, এই টিউবটার মধ্যে কি আছে? রক্ত। টিউবের মধ্যে রক্ত আছে এবং এই ডায়ালাইসিস যন্ত্রের মধ্যে কি আছে? ডায়ালাইসিস দ্রবণ আছে। এখন আমরা উপরে এক সাইডে ডায়ালাইসিস দ্রবণ দিছি, বিশুদ্ধ ডায়ালাইসিস দিলাম, ডায়ালাইসিস দ্রবণ। এখন এই ডায়ালাইসিস দ্রবণ দেওয়ার কারণে এই যে টিউব গুলো আমরা ব্যবহার করছি না, এই টিউবের প্রাচীর গুলা কিরকম জানো? প্রাচীরটা ছিল আংশিক বেদ্য, যেটা দিয়ে শুধুমাত্র অতি ক্ষুদ্র অণুগুলা বেপিত হইতে পারে, বাট রক্তকণিকা এবং প্রোটিন বেপিত হইতে পারে না। তার মানে এটা দিয়ে বর্জ্য পদার্থ গুলা যেগুলো আছে অতি ক্ষুদ্র অণু, এগুলা কি বাইরে বের হয়ে আসবে না? বর্জ্য পদার্থ গুলা বেপিত হইয়া, মানে যেগুলা খারাপ এলিমেন্ট আছে। কারণ কি এইখানে তোমার হচ্ছে ডায়ালাইসিস দ্রবণটা ছিল সব অপটিমাম জিনিস আছে, মানে যত একদম পরিমিত পরিমাণ পর্যন্ত দেওয়া। তাই এটার সাথে সমতায় আসার জন্য তার কি করা লাগবে? কারণ দুইটা যেহেতু আছে, আমরা জানি দুইটা দ্রবণ যদি পৃথক করা থাকে সেই ক্ষেত্রে ব্যাপন হয় এদের মাঝখানে, যদি ঘনত্বের ব্যতিক্রম হয়। কারণ বেশি ঘনত্বের থেকে কম ঘনত্বের দিকে যায় না পদার্থ। তাহলে এটার মধ্যে বর্জ্য পদার্থ বেশি ঘনত্ব থাকবে নরমালি, কারণ কিডনি কাজ করতেছে না। ওইগুলা কই যাবে? খুব মানে কম ঘনত্ব ডায়ালিসিস দ্রবণের মধ্যে চলে আসবে। বুঝছো তো? এই জন্যই তোমার এই আবার এই ব্যাপনটা কতক্ষণ চলে? যতক্ষণ না পর্যন্ত রক্ত এবং ডায়ালিসিসের মধ্যে ভারসাম্য আসে। কারণ এটার মধ্যে বর্জ্য পদার্থ একবারেই কম, ওইটার মধ্যে একবারে বেশি। তো একটা অপটিমাম লেভেলে না আসা পর্যন্ত এটা চলতে থাকে, অপটিমাম পর্যন্ত। তাইলে ফলে কি হইতেছে, বর্জ্য পদার্থ গুলা কি ওই টিউব থেকে বের হয়ে ডায়ালাইসিস বাক্সের মধ্যে চলে আসতেছে না, যন্ত্রের মধ্যে। দেন ওইটাকে আমরা একটা নালী দিয়ে একটা বক্সের মধ্যে ঢুকাই দিব, বা একটা কৌটার মধ্যে রাখবো, এখানে বর্জ্য সহ থাকবে। বুঝছো? নাকি আবার বলবো? আচ্ছা, বলছি। আচ্ছা, ডায়ালিসিস ফ্লুইড অ্যাকচুয়ালি কি? তোমার এটা যদি আমি কম্পোনেন্টস বলি, কম্পোনেন্টস মানে উপাদান কি কি থাকে এটার মধ্যে। আচ্ছা,
ফার্স্ট অফ অল এটার মধ্যে থাকে সঠিক তাপমাত্রা, সঠিক আয়নিক ভারসাম্য, কোন আয়নটা কতটুক থাকা লাগবে, যেমন ধরো সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরিন, ম্যাগনেসিয়াম এটসেট্রা এসব থাকে। তারপর অতিরিক্ত কিছু পুষ্টি দেওয়া থাকে, অতিরিক্ত পুষ্টি, এগুলা কিন্তু আমি বলতাম না, তুমি প্রশ্ন করছো দেখে বলতেছি। আর কি থাকে এর মধ্যে, নির্দিষ্ট পিএইচ থাকবে, নির্দিষ্ট পিএইচ মানে নির্দিষ্ট পিএইচ না বলতে পারো, সঠিক পিএইচ থাকে, সঠিক পিএইচ। তার মানে তোমার মানে নর্মালি তোমার ব্লাড যে অবস্থায় থাকলে তোমার বডি ঠিক থাকবে, ওই সব জিনিসগুলা থাকে। তাইলে তোমার এখন তো যে অবস্থায় আছে, কিডনি কাজ করতেছে না, তার মানে তোমার ব্লাডের মধ্যে অনেক পরিমাণে বর্জ্য পদার্থ। এই জন্য যখন এইটার সাথে এটা সংস্পর্শে আসে, ডায়ালাইসিস দ্রবণটা সংস্পর্শে আসে, তখন ভারসাম্য রক্ষার জন্য বর্জ্য পদার্থ গুলো এর মধ্যে দিয়ে দেয়, ব্যাপন হইয়া রক্ত থেকে চলে আসে। কারণ রক্তের মধ্যে এগুলা বেশি না, কারণ আমরা জানি বেশি ঘনত্ব থেকে বর্জ্য পদার্থ কম ঘনত্বে যাবে, এদের তো ব্যাপন। তাইলে এই হচ্ছিল ব্যাপনের মাধ্যমে চলে যায়। ক্লিয়ার জিনিসটা? হুম। আচ্ছা, এখন হচ্ছে তোমার কিডনি প্রতিস্থাপন, আমাদের ক্লাসের লাস্ট পার্ট, কিডনি প্রতিস্থাপন। আচ্ছা, তোমার বৃক্ষের যদি দীর্ঘকালীন সমস্যা থাকে, সেই ক্ষেত্রে আমরা কিডনি প্রতিস্থাপন করতে পারি। তুমি কি জানো যে বাংলাদেশে রক্তের সম্পর্ক ছাড়া কিডনি দেওয়া যায় না? মানে তোমার আপন ভাই বোন, বাবা মা ব্যতীত তোমাকে কেউ কিডনি দিতে পারবে না, বা তুমিও কাউকে দিতে পারবা না। নাহলে বাংলাদেশে আগে তোমার হচ্ছে এটা ছিল না, তো তখন কি হইতো, যারা তোমার একটু গরিব ছিল বা অভাবের তাড়নায় ছিল, ওরা কিডনি বিক্রি করে দিত। তো কিডনি বিক্রি করে দিয়ে এর বাবার তোমার কিছু লোক ছিল যারা কি করতো, মানুষজন রাস্তাঘাটে পাইলে, ফাঁকা পাইলে দইরা নিয়ে কিডনি কাইটা বিক্রি করে দিত। বুঝছো? তো এই জিনিসগুলা বন্ধের জন্য বাংলাদেশ এটা মানে বৈধভাবে হয় না। তো এই জন্য এই ট্রিটমেন্ট গুলা নর্মালি ইন্ডিয়াতে হয়, ইন্ডিয়াতে গিয়ে করা লাগে। আচ্ছা, দীর্ঘকালীন, এই দীর্ঘকালীন প্রতিস্থাপন কি লিখছি আমি, দীর্ঘকালীন সমাধানে, দীর্ঘকালীন সমাধান তুমি যদি মানে দীর্ঘদিন ধরো, ডায়ালাইসিস কি করা লাগে জানো? ডায়ালাইসিস কয়বার করা লাগে ডেইলি? প্রতিবার প্রতি সপ্তাহে 2 বার করা লাগে। ডায়ালাইসিস কয়বার? প্রতি সপ্তাহে 2 বার। এটা একটা ঝামেলা না? তুমি কি চিন্তা করলা যে আমি সব অত ঝামেলা পোহাবো না, তো আমি একদম পার্মানেন্ট আমার ট্রিটমেন্ট চাই, তো তুমি তখন করতে পারো। তাহলে দীর্ঘকালীন সমাধানে তুমি কিডনি প্রতিস্থাপন করতে পারো। আচ্ছা, তো তোমার কিডনি প্রতিস্থাপন তুমি কেমনে করবা? কিডনি প্রতিস্থাপন করার ক্ষেত্রে হচ্ছে তোমার একটা কিডনি কাটার 48 ঘন্টার মধ্যে প্রতিস্থাপন করা লাগে। কত ঘন্টার মধ্যে প্রতিস্থাপন করতে হবে কিডনি নেওয়ার? 48 ঘন্টার মধ্যে প্রতিস্থাপন করা লাগে। বুঝছো? এখন কথা হচ্ছে, তুমি যার থেকে নিবা ও তো দাতা, তুমি কি যে কোনো কারো কাছ থেকে নিতে পারবা না? তুমি কার কাছ থেকে নিতে পারবা? অবশ্যই বৃক্ষটা সুস্থ হওয়া লাগবে। এখন ধরো তুমি যে লোকটার কাছ থেকে নিছো, লোকটা এইডসে, লোকটা ধরো এইডসে আক্রান্ত, তাহলে কি? হ্যাঁ বলো। আচ্ছা, তুমি রেকর্ড একটা কইরা নিও, বুঝছো? রেকর্ডের আমি এখনই দিয়া দিব। তো রেকর্ডের পার্টটা একটু দেখে নিও। হ্যাঁ হ্যাঁ, আমি দিয়া দিব। গত ক্লাসটা দেই নাই, কারণ আছে 2টা ক্লাস আমি একসাথে কইরা দিব। কারণ গত ক্লাস 30 মিনিটের হয়েছে, তো এই জন্য দেই নাই। আচ্ছা, তো তুমি বৃক্ষটা কিনিবা, বৃক্ষটা সুস্থ বৃক্ষ নিবা অবশ্যই, যাতে বৃক্ষটা সুস্থ থাকে। এখন তুমি একটা এরকম বৃক্ষ নিলা যার তোমার হচ্ছে এইডস এ আক্রান্ত, তাহলে হবে? ওই তো মরছে মরছেই, তুমি আবার ভিতরে ঢুকে যাও বেশি দিন বাঁচতা, তাও ওইটারও শেষ করে দিও সুযোগটাকে। ব্লাড টিস্যু, ব্লাড গ্রুপ এবং টিস্যুর ধরন দেখা লাগবে, ম্যাচ করতেছে কিনা। টিস্যুর ধরন ম্যাচ করলে, বুঝছো, এই জিনিসগুলার করে তোমার দেখা লাগবে। এখন আমাকে একটা জিনিস বলো, ধরো তোমার বৃক্ষ বিকল হইলো, বৃক্ষ বিকল হওয়ার কারণে এরকম হয়ে গেছে। এখন তুমি যে বৃক্ষটা, আরেকটা বৃক্ষ লাগাবা না, নতুন বৃক্ষটা কই লাগাবা বলো তো? হুম, এনি আইডিয়া? জানো কই লাগাবা? একটা কাইটা ফালাই দিয়ে ওই জায়গায় লাগাবা?
হুম, বলো একটা কিছু শুনি। হুম, কি করবা? তুমি কি জানো আমরা যে বৃক্ষ প্রতিস্থাপন করলে বৃক্ষ কাটি না, না কাইটা কি করি, এইখানে নতুন বৃক্ষটা এই জায়গার মধ্যে অ্যাড করে নর্মালি, বুঝছো, ইউরেটারের মধ্যে লাগাই দিতেছে, এই অঞ্চলে লাগাই দেয়। তো লাগাই দিলে এখন বলো বৃক্ষ প্রতিস্থাপন করলে তোমার টোটাল বৃক্ষ কয়টা হবে? তিনটা না? তিনটা। তো এই প্রশ্ন অনেক সময় আসে, আমরা পারি না। হলো কিডনি প্রতিস্থাপনের পরে তিনটা হয়ে যায়, বুঝছো? হুম। আচ্ছা, তাহলে পারবা? তাহলে এখন তোমার বইয়ের মধ্যে হাবি চেপে অনেক কিছু লাগছে, নিয়মিত পানি টানি খাবা, কিডনি ঠিক থাকবে, ওইগুলা একটু রিডিং করে নিও। আমি তোমাদের যত কনসেপচুয়াল জিনিস ছিল আমি সব পড়ায় দিছি। আশা করি আর কোনো প্রবলেম থাকবে না। তো আমি হচ্ছে তোমাদের নেক্সট ক্লাস কবে আমি গ্রুপে জানাবো। আপাতত এই ক্লাসের নোটগুলা দিও, আর এই ক্লাসের পরীক্ষা হবে আজকে কি বার? বুধবার, বৃহস্পতি, শুক্রবার। তোমাদের এই চ্যাপ্টারের পরীক্ষা হবে রবিবারে, ঠিক আছে? রবিবারে, হ্যাঁ, তোমরা কালকে তো নোট করতে টাইম লাগবে, অনেকেই ক্লাস করে নাই। তো এটা তোমার ক্লাস হবে রবিবারে। ওকে। ওকে, তাহলে থাকো। কারো কোনো প্রশ্ন আছে আজকে ক্লাসের উপর?